আম্মু, বোঝার চেষ্টা করো, আমার পক্ষে বিয়ে করা কিছুতেই সম্ভব নয়। আমাকে যে বিয়ে করবে শুধু শুধু তার জীবনটা নষ্ট হবে। তুমি তো জানোই সর্বোচ্চ 30 বছরের বেশি আমি বাঁচবো না। আমার ব্লাড গ্রুপ খুবই রেয়ার, সহজে পাওয়া যায় না। ব্লাডের অভাবে সময়ের আগেই মৃত্যু হতে পারে আমার। মেয়ের কথা শুনে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছলেন মিসেস ফাতেমা বেগম। মারে, তুই আমার একটা মাত্র মেয়ে, তোকে বাঁচাতে নিজের সবটা উজাড় করে দিতেও দুবার ভাবিনি, আর ভাববো না। আমারও তো ইচ্ছে হয় মেয়েকে ধুমধাম করে বিয়ে দেব, মেয়ে সংসার করবে, জামাই আপ্যায়ন করব। প্লিজ আম্মু, কান্না করো না। তোমাকে কাঁদতে দেখলে আমারও যে কষ্ট হয় আম্মু। আমি মনোবল হারিয়ে ফেলি। তুমি কি চাও তোমার মেয়ে মনোবল হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ুক? না, আমি চাই আমার মেয়ে সারা জীবন মাথা উঁচু করে বাঁচুক, কখনো মনোবল হারানো চলবে না। তাহলে কপালে চুমু দাও, আমি আর্ট স্কুলে যাই। ফাতেমা বেগম নিজের মেয়ের কপালে হাত ছুঁয়ে মুখে চুমু দিলেন। সাবধানে দেখে শুনে যাস, আর আসার সময় 1 কেজি পটল নিয়ে আসিস, ভাজবো আজকে। এতক্ষণ কথা হচ্ছিল আমাদের গল্পের নায়িকা প্রতিভা আর তার মা মিসেস ফাতেমা বেগমের মধ্যে। প্রতিভা দেখতে মাশাআল্লাহ সুন্দরী, নামের মতো কাজেও তার জুড়ি মেলা ভার। ছবি অঙ্কনে পারদর্শী সে। বাচ্চাদের জন্য ছোট একটা আর্ট স্কুল রয়েছে ওর। সেখানে বিনামূল্যে বাচ্চাদের আর্ট করা শেখায় প্রতিভা। এটা প্রতিভার একটা শখ বলা যায়, তাই বাচ্চাদের ছবি আঁকা শিখিয়ে কোনো রকম টাকা পয়সা নেয় না সে। এছাড়াও প্রতিভা রান্না বান্না থেকে সেলাই, হাতের কাজ সব কিছুতেই পারদর্শী। কত শত ডিজাইনের কাঁথা সেলাই সে করেছে হিসেব ছাড়া। প্রতিভার বাবা থ্যালাসেমিয়া রোগী ছিলেন। প্রতিভার বয়স যখন 10 বছর, তখন প্রতিভার বাবা মৃত্যুবরণ করেন। প্রতিভার মা ফাতেমা বেগম দর্জির কাজ করে যে উপার্জন করেন সেটা দিয়ে সংসার চালান। মেয়েকে পড়াশোনা করিয়েছেন। প্রতিভা বড় হওয়ার সাথে সাথে নিজের প্রতিভার জোরে তার হাতের কাজের জন্য সংসারের আয় উপার্জন আরো বেড়ে যায়। সে জামা কাপড়েও ডিজাইন করে ফুল তোলে, যার জন্য পোশাকের দাম আরো বেড়ে যায়। মধ্যবিত্ত ঘরের মেয়ে প্রতিভার এত এত প্রতিভা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজনদের থেকে বিতাড়িত সে, কারণ মরণব্যাধি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত প্রতিভা। থ্যালাসেমিয়া এমন একটি রোগ যে রোগটি বংশগতভাবে ছড়ায়। বাবা মা দুজনে বা দুজনের একজন যদি থ্যালাসেমিয়া রোগের বাহক হয় বা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হলে বংশানুক্রমে তাদের সন্তানের মাঝেও থ্যালাসেমিয়ার জিন প্রবেশ করে, যার ফলে সন্তানরাও এই রোগে আক্রান্ত হয়। আবার ব্যতিক্রমও রয়েছে। কখনো কখনো বাবা মায়ের মধ্যে একজন সুস্থ থাকলে, অর্থাৎ থ্যালাসেমিয়া জিন বহন না করলে 25% সুস্থ বাচ্চাও জন্মাতে পারে। প্রতিভার মা ফাতেমা বেগম সুস্থ থাকলেও প্রতিভার বাবা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিলেন। ফলাফল প্রতিভাও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েই জন্মগ্রহণ করেছে। ব্লাড কেনার খরচ দেওয়ার ভয়ে দাদির বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল প্রতিভা আর ওর মা ফাতেমা বেগমকে। সম্পত্তি থেকেও বহিষ্কার করেছে ওদের। প্রতিভার চাচা ও কাকারা মিলে সব সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে। প্রতিভার মা নিজের বাবার বাড়ির যে অল্প একটু সম্পত্তি পেয়েছিলেন, বর্তমানে সেখানেই টিন সেট বাড়ি করে মেয়েকে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছে ওরা। মা ছাড়া পৃথিবীতে প্রতিভার কেউ নেই বললেই চলে। গোল্ডেন A+ পেয়ে SSC পাশ করার পরেও পড়াশোনা ছেড়ে দিয়েছে প্রতিভা, কারণ সে বাঁচবে মাত্র 30 বছর। এত খরচ করে পড়ালেখা করে কোনো লাভ হবে না। তার চেয়ে হাতের কাজ আর বাচ্চাদের আর্ট শেখানো নিয়ে সে দিব্যি ভালো থাকবে যতদিন বাঁচবে। তার মা ছাড়া তার কোনো পিছুটান নেই। প্রতিভাকে আশেপাশের সবাই খুব ভালোবাসে, কারণ প্রতিভা একজন উপকারী মিষ্টভাষী মেয়ে আর সবার সঙ্গে মিশে যেতে পারে। প্রতিভার বর্তমান বয়স 19 বছর। 3 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়ে এখন নিজের মা, হাতের কাজ, আর্ট স্কুল আর বাচ্চাদের নিয়েই আছে ও। এই যে হাতের কাজগুলো শেষ করে এখন আর্ট স্কুলে গেল সে। নতুন একটা গেম অ্যাপস মার্কেটে ভালো প্রফিট পাওয়ায় খান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এক বড় পার্টি থ্রো করেছে। এই গেম অ্যাপস তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইয়ামিন চৌধুরী। অ্যাপসটি তৈরিতে শতকরা 80% ক্রেডিটই তার। বিভিন্ন ইঞ্জিনিয়ার হেড, বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে ইয়ামিন চৌধুরীকে সম্বর্ধনা পুরস্কার দেওয়া হয়েছে। সবাই ইয়ামিনের সঙ্গে হ্যান্ডশেক করে কংগ্রেস করেছে। এটা তার লাইফের প্রথম সাকসেস। ইয়ামিন আজ অনেক খুশি। অনেক স্ট্রাগল আর অনেক অক্লান্ত পরিশ্রমের পর আজ সে একজন সাকসেসফুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রতিটা নিউজ চ্যানেলে আজ ওর ক্রিয়েট করা অ্যাপসের নিউজ দেখাবে।
পার্টি শেষ করে অফিস থেকে বের হলো ইয়ামিন। এখন তার গন্তব্য পদ্মা নদীর পাড়ে যাওয়া। মন মানসিকতা ভালো থাকলে বা মনের ভিতরে অশান্তি থাকলে ইয়ামিন এইখানে আসে। নিরিবিলি পরিবেশে বয়ে চলা নদীর পানির দিকে চেয়ে থেকে নদীর বাতাস উপভোগ করে সে। নদীর বাতাসে মনটা ফুরফুরে হয়ে ওঠে তার। গা থেকে ব্লেজার খুলে বাম হাতে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে নিজেকে ফুরফুরে করছে ইয়ামিন। ইয়ামিনের পরিচয়টা দিই, ইনি আমাদের গল্পের নায়ক ইয়ামিন চৌধুরী। 5 ফুট 9 ইঞ্চি লম্বা, সুঠামদেহী শ্যামবর্ণের এক সুদর্শন যুবক। বয়স 29। পেশায় ইয়ামিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রাজশাহী শহরের বড় এক প্রাইভেট সফটওয়্যার কোম্পানিতে জব করে সে। কোম্পানির নাম খান সফটওয়্যার ইনস্টিটিউট। ইয়ামিনের বাবা মা এক বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে 2 বছর হলো। এখন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়ামিন একাই থাকে এই রাজশাহী শহরে। ইয়ামিনের শখ বলতে সে একজন ব্লাড ডোনার। বিনামূল্যে রক্তদান করে মানুষের পাশে দাঁড়াতে তার ভালো লাগে। প্রতি 3 মাস পর পর সে রাজশাহী মেডিকেলে গিয়ে ব্লাড দিয়ে আসে। ইয়ামিনের ব্লাড গ্রুপ ও নেগেটিভ, অনেকটা রেয়ার ব্লাড, সহজে পাওয়া যায় না। আর্ট স্কুলে প্রতিভা বাচ্চাদের আর্ট শেখাচ্ছে। এই স্কুলে ছোট বড় দিয়ে মিনিমাম 150+ বাচ্চা হবে। সবাই প্রতিভাকে আপ্পি বলে ডাকে। তারা প্রতিভাকে খুবই ভালোবাসে। আজকের মতো আর্ট ক্লাস শেষ করে প্রতিভা ব্যাগ গোছাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তখনই 6 বছরের এক বাচ্চা মেয়ে এসে প্রতিভার সামনে দাঁড়ালো। আপনি আপনি বলো মিষ্টি সোনা, তুমি কি জানো তোমার নামের মতো তুমিও খুবই মিষ্টি? গালে কিস করে, থ্যাংক ইউ আপ্পি, তোমাকে না একটা কথা বলার ছিল। বলো শুনি। মাম্মাম তোমাকে ইনভাইট করেছে, কালকে আমার বার্থডে, তোমাকে আসতেই হবে। তাই নাকি? কাল তাহলে মিষ্টি সোনার বার্থডে বুঝি? তাহলে তো যেতেই হয়। তুমি আসবে তো আপ্পি? আমি তোমার জন্য ওয়েট করব কিন্তু। অবশ্যই যাব, কেন যাব না? মিষ্টি সোনার জন্মদিন বলে কথা। তোমাকে এতগুলা লাভ ইউ। মিষ্টি নামের মেয়েটা প্রতিভার গালে চুমু দিয়ে ছুটে বেরিয়ে গেল। প্রতিভা ব্যাগ গুছিয়ে বাইরে এসে দেখে মিষ্টির মা মিষ্টিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো প্রতিভা? এই তো আলহামদুলিল্লাহ। এ মাসের ব্লাড নিয়েছো? না আন্টি, হসপিটালের নার্সের সঙ্গে কথা বলে রেখেছি। ও নেগেটিভ ব্লাড গ্রুপের কোনো ডোনার আসলে তার নাম্বারটা রেখে দিতে। জানেনই তো এই ব্লাড গ্রুপ অনেকটা রেয়ার, সহজে পাওয়া যায় না। কাল পরশু মেডিকেলে যাব, দেখা যাক ব্লাড পাই কিনা। দোয়া করবেন আন্টি। অবশ্যই। তোমার মতো এত মিষ্টি একটা মেয়ের এত বড় রোগ যে কেন দিল আল্লাহ? আন্টি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেটা ঠিক। শোনো প্রতিভা, কাল সন্ধ্যায় মিষ্টির জন্মদিনের জন্য ছোট্ট করে একটু আয়োজন করেছি। তোমার ইনভাইট রইলো, মাকে সাথে করে আসবে কেমন? ভেবে দেখবো আন্টি, সময় পেলে অবশ্যই আসবো। অপেক্ষা করব তোমার। এসো কিন্তু, না আসলে রাগ করব। ঠিক আছে আন্টি, আসবো। আসি, আসসালামু আলাইকুম। বাড়ি যাওয়ার সময় প্রতিভা বাজার থেকে 1 কেজি পটল আর হাফ কেজি চিনি কিনে নিল। এতটুকু রাস্তা হেঁটে এসে হাঁপিয়ে গেছে মেয়েটা। বাড়িতে এসে দরজায় টোকা দিলে ওর মা এসে দরজা খুলে দিল। মেয়ের হাত থেকে পটল আর চিনির প্যাকেট নিয়ে তিনি বললেন, হাঁপিয়ে গেছিস মা? হেঁটে আসতে গেলি কেন? একটা রিক্সা নিতে পারতি। যা ফ্রেশ হয়ে নে। রিক্সাওয়ালা মামাগুলো ভীষণ অসৎ, সবসময় ভাড়া বেশি নেয়। এতটুকু তো রাস্তা, তাই হেঁটে আসলাম। আম্মু পরশুদিন যে ড্রেসগুলো বানিয়েছো ওগুলো আমার ঘরে রেখো, আমি ফ্রেশ হয়ে ফুল তুলবো। ম্যাচিং সুতা কিনে এনেছি। এখনই এসব নিয়ে বসতে হবে না মা, ফ্রেশ হয়ে একটু জিরিয়ে নে আগে। মায়ের কথায় সম্মতি দিয়ে প্রতিভা কলের পাড় থেকে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ চোখ মুছে বিছানায় এসে শুয়ে পড়ল। পুরো শরীরে কিটকিটে চিনচিনে যন্ত্রণা হচ্ছে। প্রতিটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এই এক সমস্যা। ব্লাড নেওয়ার সময় এগিয়ে আসলে শরীরে এ ধরনের অসহ্যকর যন্ত্রণা সৃষ্টি হয়। প্রতিভার মনে হচ্ছে ওর শরীরের ভেতরে কোনো পোকা কিটকিট করে কামড়াচ্ছে। এই যন্ত্রণা সহ্য করা ক্রমশ কষ্টকর হয়ে পড়েছে ওর জন্য। নিজের মাকে জানাবে সেই ইচ্ছেটাও নেই, কারণ ওর মা চিন্তায় অসুস্থ হয়ে পড়বে। বিছানায় মোছরামুছরি করতে করতে প্রতিভা একসময় সেন্স হারিয়ে ফেলে। রাত 9টার দিকে প্রতিভার মা ফাতেমা বেগম খাবার খাওয়ার জন্য প্রতিভাকে ডাকতে এসে দেখে প্রতিভা বিছানায় বিধ্বস্ত অবস্থায় এলোমেলো ভাবে শুয়ে আছে।
ফাতেমা বেগম মনে করেছেন প্রতিভা ক্লান্ত থাকায় হয়তো ঘুমিয়ে পড়েছে। মেয়েকে বেশ কয়েকবার ডাকার পরেও কোনো সাড়া না পেয়ে আতঙ্কিত হয়ে পড়লেন তিনি। পানির গ্লাস নিয়ে এসে প্রতিভার চোখে মুখে বেশ কয়েকবার পানির ছিটা দিলে নড়ে চড়ে উঠল প্রতিভা। ফাতেমা বেগম নিজের মেয়ের হাত পা ঘুরছেন, পাখা দিয়ে বাতাস করছেন, কি রেখে কি করবেন বুঝতে পারছেন না তিনি। প্রতিভার সেন্স আসতেই নিজের মাকে এমন পাগলের মতো আচরণ করতে দেখে অস্ফুট স্বরে কোনো রকমে বলল, আম্মু চিন্তা করো না, আমি ঠিক আছি। ওই শরীরের ভেতরে কামড়াচ্ছিল একটু। তুমি তো জানো রক্ত নেওয়ার সময় হয়ে এলে এই ধরনের প্রবলেম হয়। তুই একবার আমাকে ডাকতে পারতিস মা? এভাবে কেন কষ্টগুলোকে লুকাস বলতো? প্রতিভা ওর মায়ের কোলে মাথা দিয়ে ওর মায়ের কোমর জড়িয়ে ধরল। আম্মু আমি ঠিক আছি, এত সহজে এত তাড়াতাড়ি তোমার মেয়ে মরবে না গো। বালাই সার, এসব কথা মুখেও আনবি না। কথায় কথায় মরার কথা কেন বলিস বলতো? তুই ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে বল? তুই এসব বললে আমার বুকের ভিতর কি হয় তুই তো বুঝিস না। সরি আম্মু, আজকে কি রান্না করেছো বলো তো? পায়েস করেছো? জানিস তো মা, আমি যখন তোর বয়সী ছিলাম আমার বন্ধু বান্ধবরা বলতো আমি নাকি খুব ভালো দুধ পায়েস রান্না করতে পারি। কিন্তু আমার কপালটা দেখ, নিজের মেয়েকে সেটা কখনো খাওয়াতে পারলাম না। চিনি পানি দিয়ে তোকে পায়েস রান্না করে খাওয়াতে হয়। দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছেন। আম্মু, পানি দিয়ে রান্না করা পায়েস অনেক সুস্বাদু হয়। মায়ের হাতের কোনো রান্নাই খারাপ হয় না। আমাদের মতো মানুষদের যে লৌহ সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ। দুধে আয়রনের পরিমাণটা অনেক, তাই তো খাই না আম্মু। তুমি এত মন খারাপ করো কেন বলো তো? আমি তো বেশ আছি। কাল পরশু তো রক্ত নেওয়ার দিন, তাই না রে মা? আবার তোর শরীরে সুই ফোটাবে। পরশুদিন মেডিকেলে যাব। নার্স অবশ্য এখনো কিছু জানায়নি। দেখা যাক ব্লাড পাওয়া যায় কিনা। আল্লাহ ভরসা, আল্লাহ নিরাশ করবেন না আমাকে। তাই যেন হয়। 2 ব্যাগের জায়গায় কমসে কম 1 ব্যাগ হলেও যেন রক্ত পাই। আল্লাহ দেখো তুমি। খেতে চল মা, তোর জন্য পানি পায়েস আর করলা ভাজি করেছি, তোর জন্য বেশ উপকারী। মাই ফেভারিট। তুমি খাবার পারো, আমি মাগরিবের কাজে নামাজ আর ঈশার নামাজটা পড়ে আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে। প্রতিভা নামাজ শেষ করে মায়ের সঙ্গে মজা করে খাবার খেয়ে নিল। একটা নাপা এক্সট্রা খেয়ে নিল, যাতে সামান্যতম হলেও ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে ঘরে এসে 3টা জামা নিয়ে বসলো প্রতিভা। আজকে রাতের মধ্যে এই জামাগুলোতে ফুল তুলতে হবে। হাতের কাজ শেষ করতে পারলে এই জামা 3টার জন্য বেশ অনেকটাই মূল্য পাওয়া যাবে। কালকে মিষ্টি নামের মেয়েটার জন্মদিন, এত করে বলেছে, না গিয়েও উপায় নেই। বাচ্চা মেয়েটার জন্য কিছু তো কিনতে হবে। এছাড়াও পরশুদিন মিনিমাম 1 ব্যাগ হলেও রক্ত কিনতে হবে। ভাগ্যক্রমে 2 ব্যাগ পাওয়া গেলে আলহামদুলিল্লাহ। বিছানায় 2টা বালিশ একটার উপর আরেকটা রেখে প্রতিভা মনোযোগ দিয়ে কাজ শুরু করলো। সকাল 8টার দিকে প্রতিভার মা প্রতিভাকে ডাকতে এসে দেখে হিজাব পরা অবস্থায় প্রতিভা বালিশে মুখ থুবড়ে পড়ে আছে। চিন্তিত হয়ে প্রতিভাকে কয়েকটা ডাক দিতে চোখ মেলে তাকালো প্রতিভা। কিরে, এভাবে শুয়েছিলি যে? শরীর ঠিক আছে তোর? আবার কোনো সমস্যা হচ্ছে না তো মা? শান্ত হও আম্মু, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। ফজরের নামাজ শেষে জামাটা নিয়ে বসেছিলাম, কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। আর অল্প একটু বাকি আছে, তুমি যাও, এটুকু শেষ করেই আসছি আমি। এত চাপ কে নিতে বলেছে তোকে? নিজের দিকে একবার দেখেছিস? শরীরটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। এটা নর্মাল আম্মু। আমাদের মতো থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের জন্য খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়া, অবসাদে ভোগা, ফ্যাকাশে ত্বক, শ্বাসকষ্ট, এগুলো খুবই স্বাভাবিক। রক্ত অধিক হারে ভেঙে যায় বলে অনেকের ক্ষেত্রে জন্ডিস হয়ে ত্বক হলুদ হয়ে যায়। সেখানে তোমার মেয়ে যথেষ্ট সুস্থ আছে, এতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এই বয়সে কত বুঝিস তুই? অন্যরা তো সহজে মেনে নিতে পারে না নিজের সমস্যাগুলোকে, মানসিকভাবে ভেঙে পড়ে। তুমি কি জানো, কোনো অবস্থাতেই মানসিকভাবে দুর্বল হতে নেই। নিজেকে কখনো দুর্বল মনে করা যাবে না। যেমন পরিস্থিতি আসুক না কেন, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখতে হবে এবং নিজেকে শক্ত করতে হবে। একদম ঠিক বলেছিস, কিন্তু বেশিরভাগ মানুষই সেটা বোঝে না, অল্পতেই ভেঙে পড়ে। আম্মু শোনো, আজকে সন্ধ্যায় একটা জন্মদিনের অনুষ্ঠান আছে। বাচ্চা মেয়েটা আর ওর মা বারবার করে আমাকে বলেছে, না গেলেই নয়, সন্ধ্যার দিকে যাব, কেমন? একা ওই ভর সন্ধ্যায় যাবি? তুমিও যাবে আম্মু?
আমাদের মামে দুজনকেই যেতে বলেছেন আন্টি। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। এখন হাতের কাজ রেখে খেয়ে নিবি, আয়, পরে করিস। তুমি খাইয়ে দাও, আমি হাতের কাজটা শেষ করি। এই জামাটাই শেষ। সন্ধ্যায় বোরকা নিকাব পরে তৈরি হয়ে নিল প্রতিভা আর ওর মা ফাতেমা বেগম। বাজার থেকে একটা বারবিডল কিনে সিএনজি করে দুজনেই মিষ্টির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গলির মুখ অব্দি পৌঁছে সিএনজি ভাড়া মিটিয়ে সিএনজি থেকে নামলো ওরা। এখন সমস্যা হলো মিষ্টির বাড়িটা কোনটা সেটা প্রতিভার অজানা। সাইড ব্যাগ থেকে স্যামসং কোম্পানির নিজের ছোট বাটন ফোনটা বের করে মিষ্টির মায়ের নম্বরে কল করলো প্রতিভা। প্রথমবারে রিসিভ না হলেও দ্বিতীয়বারে কল রিসিভ করলেন মিষ্টির মা। তিনি প্রতিভাকে অপেক্ষা করতে বলে কল কাটলেন। কিছুক্ষণ পরে মিষ্টির মা নিজেই এসে প্রতিভা আর ওর আম্মুকে সঙ্গে করে নিজেদের বাসায় নিয়ে আসলেন। প্রতিভাকে পেয়ে মিষ্টির খুশি যেন ধরে না। মিষ্টির বয়সে আরো অনেকগুলো বাচ্চা রয়েছে। মিষ্টির প্রতিভার হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওর সব ফ্রেন্ডসদের সাথে প্রতিভাকে পরিচয় করিয়ে দিচ্ছে। তারপর প্রতিভাকে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে নিজেও পাশের চেয়ারে বসার চেষ্টা করেও ব্যর্থ হলো। বাচ্চা মানুষ, একা সে চেয়ারে নাগাল পাচ্ছে না, বসবে কি করে? প্রতিভা মিষ্টিকে কোলে তুলে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, ড্রেসটা কে কিনে দিয়েছে মিষ্টি সোনা? বাবাই কিনে দিয়েছে। আমাকে কেমন লাগছে বলো না আপনি? তুমি কি জানো এই রেড ফ্রকে তোমাকে রেড অ্যাঞ্জেল মনে হচ্ছে? সত্যিই আমাকে পরীর মতো লাগছে। একদম। এই ছোট্ট অ্যাঞ্জেল পরীর জন্য আমার তরফ থেকে এই ছোট্ট একটা গিফট। মিষ্টি প্রতিভা থেকে গিফট বক্সটি নিয়ে তখনই খুলে ফেললো। একটা বারবিডল পেয়ে সে ডলের কপালে চুমু দিল। কি মিষ্টি সোনা, পছন্দ হয়েছে? আমার অনেক পছন্দ হয়েছে এই ডলটা। তোমার মতো সুন্দর আপনি। প্রতিভার গালে চুমু দিয়ে এবার আসলো সেই মাহেন্দ্রক্ষণ, কেক কাটার সময়। মিষ্টির এক পাশে মিষ্টির বাবা মা, আরেক পাশে প্রতিভা দাঁড়িয়ে রয়েছে। চারপাশে মিষ্টির ফ্রেন্ডস ও তার বাবা মায়েরা ঘিরে দাঁড়িয়ে আছে। মিষ্টি কেক কেটে সবার প্রথমে প্রতিভার দিকে কেকের টুকরো বাড়িয়ে দিল, কিন্তু প্রতিভা যে এটা খেতে পারবে না। মিষ্টি সোনা, তুমি জানো তো আমি অসুস্থ। আমি এই কেক খেতে পারবো না বাবু। তুমি তোমার বাবা মাকে খাওয়াও কেমন? আমি পাশেই আছি। কেন আপনি? অল্প একটু খাও, একটুখানি প্লিজ। না সোনা, ডক্টরের বারণ। প্রতিভা আর কিছু না বলে সেখান থেকে সরে এসে একটা চেয়ারে বসলো। কেক কাটার পর্ব শেষ হলে মিষ্টির মা একটা প্লেটে অল্প একটু কেকের টুকরো, তেহারি এক পিস সিদ্ধ ডিম এনে প্রতিভার হাতে দিল। এগুলো কি করবো আন্টি? অল্প করে হলেও খাও, কিছু হবে না। না আন্টি, আমাদের যে অধিক লৌহযুক্ত আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া একদম নিষিদ্ধ। তাহলে কি খাবে বলো, আমি সেই ব্যবস্থা করছি। কোন কোন খাবার তুমি খেতে পারবে? আমাদের খাদ্যের একটা তালিকা আছে আন্টি। কম আয়রনযুক্ত খাবার আমরা খেতে পারবো। মিষ্টির বাবা এগিয়ে এসে, বলো, তোমাকে না খাইয়ে আমরা ছাড়ছি না। মিষ্টির বাবা একজন ব্যাংকার। ওনার বস মিষ্টির বাবার থেকে প্রতিভার সম্পর্কে অনেক কথাই শুনেছেন তিনি। প্রতিভার সঙ্গে দেখা করার ইচ্ছে তার অনেক দিনের, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। আজকে দেখা হয়েই গেল। কিরে মাহমুদ, এটাই সেই প্রতিভাবান মেয়ে নাকি? জি স্যার, এটাই প্রতিভা। দারুণ মিষ্টি দেখতে তো। কেমন আছো মা? আসসালামু আলাইকুম আঙ্কেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি দেখতে ভারী মিষ্টি। তোমাকে দেখলে বোঝা যায় না তুমি এত জটিল একটা রোগে আক্রান্ত। জি আঙ্কেল, আমার প্লিহা নেই জন্য বোঝা যায় না অতটা। আমি থ্যালাসেমিয়া রোগে ভুগছি ঠিকই, তবে আলফা থ্যালাসেমিয়া রোগের উপসর্গ ও তীব্রতা অনেকটাই কম। সবার ক্ষেত্রে সব লক্ষণ থাকে না। মামুনি, তোমার থেকে আমার কিছু জানার ছিল। আসলে আমার ছোট ছেলে, এই ধরো বয়স 2.5 বছর চলছে, জন্মের পর 2 বছরের মতো বেশ স্বাস্থ্যবান সুস্থ ছিল, কিন্তু ইদানিং আমার ছেলের এই বয়সেই শ্বাসকষ্টের পরিমাণ তীব্র, ত্বকও ফ্যাকাশে হয়ে যাচ্ছে, প্রস্রাব হলুদ। বয়স অনুযায়ী দৈহিক বৃদ্ধি খুবই কম, পেট কেমন ফুলে যাচ্ছে। এই বয়সে বাচ্চারা যতটুকু খেলাধুলা করে, আমার ছেলে সেখানে একটু হাত পা ছড়াছড়ি করলেই হাঁপিয়ে যায়। আমার সন্দেহ হচ্ছে ও এ রোগে আক্রান্ত কিনা। ডক্টর দেখিয়েছেন আঙ্কেল? আমার ওয়াইফ কিছুতেই ডক্টরের কাছে যেতে দেবে না, সে কবিরাজে বিশ্বাসী। আমি অনেকবার বলেছি, শুনেনি। আঙ্কেল, এটা সত্যিই চিন্তার বিষয়। আমার মনে হয় আপনার ছেলে টেস্ট করানো উচিত। থ্যালাসেমিয়া যেহেতু বংশগত রোগ, তাই আপনি আর আন্টিও নিজেদের টেস্ট করিয়ে নেবেন যে আপনারা এই রোগের বাহক কিনা। থ্যাংক ইউ প্রতিভা। কি করব বলুন?
আমি যেহেতু এই রোগে আক্রান্ত, জানি এর কষ্টটা কতটা তীব্র। সময় পেলে আমি এই রোগের যাবতীয় ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি, যাতে আমার দ্বারা আমি নিজের সহ অন্যদিনও উপকারে আসতে পারি। আসলেই তুমি একজন প্রতিভা সম্পন্ন মেয়ে প্রতিভা। ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করি। মিষ্টির বাবার বস মুচকি হেসে চলে গেলেন। প্রতিভা বসে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। পরদিন সকাল 11টা। প্রতিভা মেডিকেলে ওয়েটিং রুমে বসে আছে। নার্সের সঙ্গে কথা হয়েছে। ডোনারের আসার কথা ছিল 10টার দিকে, কিন্তু 11টা বেজে গেছে, এখনো ডোনারের আসার কোনো খবর নেই। অপেক্ষা করতে করতে প্রতিভা এবার সত্যি ক্লান্ত, বিরক্ত লাগছে এবার। হঠাৎ ওর সামনে দিয়ে একটা মাস্ক পরা লম্বা সুঠামদেহী লোক শার্টের টাই খুলতে খুলতে চেম্বারে প্রবেশ করলো। এরকম কত লোক আসছে যাচ্ছে, সবাই ব্লাড ডোনার, কিন্তু অন্য ব্লাড গ্রুপের। দীর্ঘশ্বাস ফেলল প্রতিভা। এদিকে প্রতিভার মা বারবার মেয়েকে কল করছে রক্ত পেয়েছে কিনা। তিনি একটু ব্যস্ত থাকায় আসতে পারেননি। অবশ্য প্রতিভাই ওনাকে সঙ্গে নিয়ে আসেনি। ব্যাগ থেকে নিজের বাটন ফোন বের করে ওর মাকে কল ব্যাক করলো প্রতিভা। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। রক্ত পেয়েছিস তুই? না আম্মু, এখনো ডোনার আসেনি। তুমি এত ঘন ঘন কল করো না তো। ব্লাড পেলে আমি তোমাকে কল করে জানাবো, চিন্তা করো না। চিন্তা হয় রে, বুঝবি না তুই। আচ্ছা রাখছি। প্রতিভা কল কেটে ফোন ব্যাগে রেখে মাথা নিচু করে বসে আছে। আর কত সময় অপেক্ষা করতে হবে আল্লাহ জানে। এর মধ্যেই নার্স চেম্বারের বাইরে এসে প্রতিভাকে ডাক দিল। মিস প্রতিভা আহমেদ, জি আমি। আপনার ডোনার এসে গেছে, আপনি আমার সঙ্গে আসুন। প্রতিভা নার্সের সাথে 2 বেডের কেবিনে চলে আসলো। নার্স প্রতিভাকে একটা বেডে শুয়ে দিল। সবকিছু ঠিকঠাক করতে করতেই একটা ছেলে কেবিনে প্রবেশ করলো। শার্টের হাতা গোটাতে গোটাতে পাশের বেডে বসলেন তিনি। ইয়ামিন স্যার, ফ্রেশ হয়ে এসেছেন তো? ইয়া, তো এই মেয়েটিকেই ব্লাড দিতে হবে, তাই তো? প্রতিভা ছেলেটির দিকে একবার তাকেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এটা ওর প্রতিবারের স্বভাব। ব্লাড ডোনার কোনো পুরুষ মানুষ হলে প্রতিভা তার দিকে তাকায় না। জি, ওনার কথাই বলেছিলাম আপনাকে। আসলে ও ব্লাড অনেকটাই রেয়ার। প্রতি মাসে ওনার জন্য এই ব্লাড কালেক্ট করা অনেকটাই টাফ হয়ে যায়, তাই উনি ডোনারের নম্বর চেয়েছিলেন। ওকে ফাইন, আমি ওনার সঙ্গে কথা বলে নিব। নাম কি ওনার? মিস প্রতিভা আহমেদ। ও আই সি। ওকে, সব ঠিকঠাক করুন। ডান হাত থেকে ব্লাড নেবেন, বুঝলেন? ওকে স্যার। নার্স ইয়ামিনের ডান হাতে স্যালাইনের সুই ঢুকিয়ে দিল। একে একে সবটা সেট করে প্রতিভার হাতে আরেকটা সুই ঢুকালো। এবার ইয়ামিনের থেকে ব্লাড প্রতিভার শরীরে প্রবেশ করবে। সবটা ঠিকঠাক করে নার্স কেবিন থেকে বেরিয়ে গেল। ইয়ামিনের কেন জানি না এই প্রতিভা নামের মেয়েটাকে কেমন যেন পরিচিত মনে হচ্ছে। যদিও এখনো মেয়েটির মুখ দেখেনি, তবুও বারবার মনে হচ্ছে এই মেয়েটিকে আগেও কোথাও দেখেছে সে। ইয়ামিন আর চুপ থাকতে পারলো না। সে এবার ডাক দিল প্রতিভাকে। হ্যালো, এক্সকিউজ মি, মিস প্রতিভা। হ্যালো। ইয়ামিনের ডাকে প্রতিভা ইয়ামিনের দিকে মাথা ঘোরাতেই ইয়ামিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কিছু বলবেন? তুমি সেই মেয়েটা না, কিছুদিন আগে রাজশাহী টি বাঁধে বসে থেকে স্কেচ আর্ট করছিলে যে? জি, কিন্তু কেন? আমাকে চিনতে পেরেছো? আমি ইয়ামিন চৌধুরী। সরি, আপনাকে তো ঠিক চিনলাম না। আর আমি মাঝে মধ্যেই পদ্মার পাড়ে যাই একান্ত কিছুটা সময় কাটাতে। কত মানুষের সঙ্গেই তো দেখা হয়। বাচ্চাদের স্কেচ আর্ট করে দেই। এতক্ষণে প্রতিভার মনে হলো মাসখানেক আগে আর্ট স্কুলের কিছু বাচ্চাদের নিয়ে প্রতিভা রাজশাহী টি বাঁধে গিয়েছিল, মূলত চিত্রাঙ্কন করতে। বাচ্চাদের বিভিন্ন জিনিস দেখিয়ে দিয়ে তাদেরকে আর্ট করতে লাগিয়ে দিয়ে প্রতিভা এক মনে নদীর জলরাশির দিকে চেয়েছিল। হঠাৎ চোখ যায় ওর কিছুটা দূরে থাকা বরফ ফলার দিকে। 3, 4 আর 6 থেকে 7 বছরের দুটো বাচ্চা মজা করে বরফ খাচ্ছে। ওদের সঙ্গে একটা লোকও রয়েছে। সে যে বিরক্ত সেটা তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। হঠাৎ কি মনে করে জানে না, প্রতিভা বাচ্চাদের আইসক্রিম খাওয়ার দৃশ্যটা আর্ট করতে লাগলো। বাচ্চাগুলো আরো আইসক্রিম খাওয়ার জন্য জিদ করলে ওদের সঙ্গে থাকা লোকটি ধমক দিল। 3 থেকে 4 বছরের বাচ্চাটা মন খারাপ করে কাঁদতে কাঁদতে প্রতিভার এদিকে এগিয়ে আসতেই ড্রয়িংটা ওর চোখে পড়লো। আপুই, দেখো দেখো, এই আপুটা আমাদের এঁকেছে, দেখো। 6 থেকে 7 বছরের বাচ্চা সহ ওদের সাথে থাকা লোকটিও ছুটে আসলো। প্রতিভার আর্ট তাদের মনে ধরেছে। বাচ্চাগুলো প্রতিভার সঙ্গে একদম মিশে গিয়েছে।
প্রতিভা সুন্দর করে দুটো বাচ্চার স্কেচ বানিয়ে দিল। শেষে বাচ্চাদের কথা মতো ওদের সঙ্গে থাকা লোকটিরও স্কেচ বানিয়েছিল, তবে ফান করে রাক্ষস রূপে। সেদিন স্কেচটা দেখার পর লোকটির কি রাগী ফেস, মনে হতে প্রতিভার মুখে হাসি ফুটে উঠল। এই লোকটি যে সেই লোক। কি মনে পড়েছে? হ্যাঁ, আপনাকে একবার সরি বলতে চেয়েছিলাম, পরে আর খুঁজে পাইনি। রাগ করেননি তো? আসলে বাচ্চাগুলোকে খুশি করার জন্য অমন করেছিলাম। ওরা বারবার আপনাকে রাক্ষস আঙ্কেল বলে ডাকছিল তাই। আরে ব্যাপার না, আমারও বেশ লেগেছে। ভালো আঁকো কিন্তু তুমি। ধন্যবাদ। ওই আর কি একটু আধটু পারি, খুব ভালো নয়। তুমি চাইলে আর্ট নিয়ে অনেক কিছু করতে পারো, যেমন ধরো আমার মতো মেয়েদের এতটা মানায় না স্যার। নিজের রোজকার জীবন নিয়ে বেশ আছি, বাঁচবই বা কতদিন বলুন? আমার আর্ট স্কুলের বাচ্চারা, আমার মা আর আমার কাজ, এই তো জীবন। দিব্যি আছি, আর কিচ্ছু চাই না। প্রতিভার কথা শুনে ইয়ামিনের মুখের হাসিটা উবে গেল। বিয়ে করতে পারো, ইচ্ছে হয় না? আমার মতো মেয়েদের জন্য বিয়ের সংসার এসব নাই, নিতান্তই কল্পনা করা মাত্র। কে শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করবে বলুন তো? আমরা তো এই পৃথিবীর কিছুদিনের অতিথি মাত্র। আপনাদের মতো কিছু হৃদয়বান মানুষের রক্ত নিয়ে বেঁচে থাকি, পর নির্ভরশীল আমরা। আজকে আপনি ব্লাড দিলেন, সামনের মাসে আদৌ ব্লাড পাবো কিনা কোনো নিশ্চয়তা নেই। দেখা গেল ব্লাডের অভাবে সময়ের আগেও মৃত্যু হতে পারে আমার। তুমি চাইলে আমি ব্লাড দেব। আমি প্রফেশনাল ব্লাড ডোনার, এটা আমার একটা শখ বলতে পারো। ইয়ামিনের কথা শুনে হেসে দিল প্রতিভা। পাগল আপনি! আপনি কি জানেন আমার প্রতি 1.5 মাস অন্তর অন্তর ব্লাড নিতে হয়? আর একজন ডোনার মিনিমাম 3 মাস পর পর ব্লাড দিতে পারে। রক্তদানের শর্তগুলো পূরণ হয়ে থাকলে যে কোনো সুস্থ ব্যক্তি প্রতি 3 থেকে 4 মাস পর পর 1 ব্যাগ করে রক্ত দিতে পারবেন, যার পরিমাণ 450 মিলিলিটার। 1 ব্যাগ রক্ত শরীরের মোট রক্তের 2 থেকে 3%। তাই এই পরিমাণ রক্ত দিলে ডোনারের ক্ষতির কোনো আশঙ্কা নেই, তবে মিনিমাম 3 মাস পর পর, তার আগে নাই। তাহলে কিভাবে আমাকে ব্লাড দিবেন শুনি? হাসিটা সুন্দর, তোমার মিষ্টি হাসিটা দেখার জন্যই মজা করে বলেছিলাম। প্লিজ ডোন্ট মাইন্ড, তোমাকে চিন্তা করতে হবে না। আমি ডোনার খুঁজে বের করব, যাতে পরের মাসে সে তোমাকে ব্লাড দেয়। আর তার পরের মাসে তো আমি আছি। আই প্রমিসড ইউ প্রতিভা। আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? তুমি বুঝবে না। তুমি চাইলে আমরা বন্ধু হতে পারি, যদি চাও তো। তো পদ্মার পাড়ে আর যাওয়া হয়? আমি তো প্রায়ই যাই, তোমাকে দেখি না যে। আসলে সময় হয়ে ওঠে না, আর্ট স্কুল প্লাস নিজের কর্মব্যস্ততা সহ অসুস্থতা, সব মিলিয়ে সময় পাইনি। এনিওয়েজ, রিমঝিম। সেদিনের বাচ্চা দুটোর নাম? ওরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। এই তো গতকাল বরিশালে ওদের নানির বাড়ি থেকে ঘুরে আসলো, এসেই জিদ ধরেছে তোমার সঙ্গে দেখা করার জন্য। কি একটা অবস্থা বলো তো। তাই নাকি? তাহলে তো দেখা করতেই হয়। কালকে তাহলে নিয়ে আসবেন ওদের, আপনার বেবিদেরও নিয়ে আসবেন। আমি আনম্যারিড। ওহ সরি, আমি ভেবেছিলাম আপনি হয়তো ম্যারিড। ইটস ওকে। ব্লাড অ্যাবজর্ব করা হয়ে গেলে নার্স এসে দুজনেরই হাত থেকে সুই বের করে নিল। এখন প্রায় 1-1.5 ঘন্টার মতো ইয়ামিনকে এখানেই রেস্ট নিতে হবে। প্রতিভা লোকটিকে এভাবে রেখে যেতে ইচ্ছে করছিল না। এখন অবধি ওকে যে কয়জন ডোনার রক্ত দিয়েছে সবাই মূল্য নিয়েছে, অথচ এই ইয়ামিন নামের লোকটি 1 পয়সাও নিল না। উল্টো নিজের নম্বর দিয়েছে, নেক্সট কখনো যাতে ব্লাড প্রবলেম না হয়, তাই ডোনার খুঁজে আনার প্রতিশ্রুতিও দিয়েছে। লোকটা আসলে বন্ধুসুলভ ও ভালো মানসিকতার অধিকারী। এখনকার যুগে এমন মানুষ সহজে পাওয়া যায় না। যেখানে ওর নিজের আত্মীয়রাই ওদেরকে দূরে ঠেলে দিয়েছে, সেখানে 2 দিনের পরিচয়ে এক অপরিচিত ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইয়ামিন বেডে বসে রয়েছে, ওর সামনের বেডে প্রতিভা। প্রতিভা 1 বোতল পানি ইয়ামিনের দিকে এগিয়ে দিল। নিন, পানি খান। রক্তদানের পর পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি। আর এই যে রক্ত দেবার পর আপনার হাতে যে স্টিপ ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে, অন্তত কয়েক ঘন্টা পর এটি খুলবেন, বুঝেছেন? আর খোলার পর যদি র্যাশ বের হয়, তাহলে ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নেবেন, বুঝেছেন? জানি মিস, সব জানতা। আমি আসছি, ওয়েট করুন।
প্রতিভা মেডিকেল থেকে বের হয়ে বাইরের রেস্টুরেন্ট থেকে মাছের তরকারি, ভাত, দুটো সিদ্ধ ডিম, পানির বোতল কিনে নিল আর হাফ কেজি স্ট্রবেরিও কিনে নিয়ে আবার মেডিকেলের ওই কেবিনে আসলো যেখানে ইয়ামিন রয়েছে। এসে দেখে ইয়ামিন বেডটা উঁচু করে সাইডে নিয়ে যাচ্ছে আর সুই ফোটানো জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। প্রতিভা দ্রুত খাবারের প্যাকেট আর পানির বোতল বক্সের উপর রেখে দিয়ে ইয়ামিনের বাম হাত ধরে টান দিয়ে সরিয়ে নিল। ডান হাত টান করে ধরে যেখানে সুই ফোটানো হয়েছিল সেখানে চাপ দিয়ে ধরে হাত উঁচু করে রাখলো। এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট রাখলেই ব্লিডিং বন্ধ হবে। তা না হলে যতক্ষণ ব্লিডিং বন্ধ না হয় ততক্ষণ এভাবে ধরে রাখতে হবে। পাগল নাকি আপনি? আপনি জানেন না রক্তদানের পর ভারী কিছু তুলতে নেই? এমনকি ওই দিন কোনোরূপ এক্সারসাইজ করাও নিষিদ্ধ। আর এরকম করবেন না, ঠিক আছে? ইয়ামিন কিছু না বলে এক দৃষ্টিতে প্রতিভার দিকে চেয়ে আছে। প্রতিভার ফ্যাকাশে মুখটা চিন্তায় জর্জরিত। ব্লিডিং অফ হলে প্রতিভা ইয়ামিনের হাত ছেড়ে দিল। বসুন এবার। আর শুনুন, মাথা ঘুরলে বা শারীরিক অস্বস্তি হলে কিছুক্ষণ শুয়ে থাকুন বা বসে থাকুন, যতক্ষণ না সুস্থ বোধ করছেন, বুঝেছেন? ইয়ামিন মাথা নাড়িয়ে বেডে হেলান দিয়ে শুয়ে পড়ল। খাবারের প্যাকেট দেখে সে প্রতিভার দিকে তাকালো। এগুলো কি? আপনার জন্য এনেছি। রক্তদানের পর একজন ডোনারের জন্য সর্বোত্তম হলো আয়রনযুক্ত খাবার খাওয়া। আয়রন সমৃদ্ধ খাবার হিসেবে চিকেন, ভেড়ার মাংস, মাটন, মাছ, ডিম, সবজি হিসেবে মিষ্টি আলু, ব্রোকলি, বিনস, মটরশুঁটি, ফলের মধ্যে তরমুজ, স্ট্রবেরি, শুকনো ফল, এছাড়াও পাস্তা, ওটস, ভাত, রুটি ইত্যাদি খেতে পারেন। আপনি যেহেতু প্রফেশনাল ব্লাড ডোনার, আপনি তাহলে নিশ্চয়ই এই বিষয়ে অবগত রয়েছেন। জানি। আমি আপনার জন্য ভাত, মাছের তরকারি, ডিম আর কিছু স্ট্রবেরি কিনে এনেছি। খেয়ে নিন, ভালো লাগবে। তোমার এত কিছু আনার কি দরকার ছিল? বারে, তখন না আমাকে নিজেই ফ্রেন্ড বললেন, তো ফ্রেন্ডের জন্য এটুকু করতে পারি না? নিন, খেয়ে নিন তো, জলদি জলদি। ইয়ামিন নিজের হাতের দিকে তাকিয়ে প্রতিভার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। উফ, সরি। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। প্রতিভা সযত্নে ধীরে সুস্থে ইয়ামিনকে খাবার খাইয়ে দিল। হাত ধুয়ে খাবারের প্যাকেট বাইরে ফেলতে গিয়ে প্রতিভা দেখতে পেল এক মহিলা মেঝেতে তার 2 মাসের বাচ্চাকে নিয়ে কান্নাকাটি করছে। প্রতিভা প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলে মহিলাটির দিকে এগিয়ে গেল। কি হয়েছে আন্টি? আমার মেয়েটার গায়ে খুব জ্বর, ডাক্তার দেখাবো, ডাক্তার আসেনি রে মা। আমার মেয়ে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা উঠছে, আমার মেয়েটা বাঁচবো না। আন্টি, আপনি বাচ্চাটাকে নিয়ে কোনো প্রাইভেট ডক্টর দেখান। সিজন চেঞ্জের সময় এরকম জ্বর সর্দি হয়, ঠিকমতো ঔষধ খাওয়ালেই ঠিক হয়ে যাবে। প্রাইভেট ডাক্তার কি করে দেখাবো কও? টিকা কতি পাবো আমি? স্বামী নেশা করে সব টিকা শেষ করছে, এখন আমার মেয়েটারে কি করে বাঁচাই? আন্টি, আপনি আমার সঙ্গে আসুন, বাচ্চাটা আমার কাছে দিন। নাও। আসুন আমার সাথে। এই আশেপাশে একজন ডক্টর রয়েছে আমার পরিচিত, খুব ভালো মেডিসিন সাজেস্ট করেন উনি। কিন্তু টিকা? চিন্তা করবেন না, বাবুটা অনেক মিষ্টি, আমি টাকা দেব, ওকে আল্লাহ যেন সুস্থ করে তোলেন। আল্লাহ তোমার ভালো করুক মা, সুস্থ থাকো, স্বামী সোহাগ পাও। প্রতিভা আর কিছু বলে না, মহিলার বাচ্চাটাকে নিয়ে কিছু দূরে একটা প্রাইভেট ডক্টরের কেবিনে নিয়ে গেল। বাচ্চাটার সাধারণ সর্দি জ্বর হয়েছে, ওষুধ না খাওয়ানোর ফলে এই অবস্থা। ডক্টর দেখিয়ে মেডিসিন কিনে মহিলাটির হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে চলে আসলো প্রতিভা। এই টাকাটা রক্ত কেনার জন্য ছিল, কিন্তু রক্তের জন্য তো কোনো টাকা লাগেনি, তাই এই কাজে খরচ করলো ও। প্রতিভা আবারও মেডিকেলে ব্যাক করলো, এসে দেখে ইয়ামিন উঠে বসেছে। কি ব্যাপার, উঠে বসলেন যে? কোথায় ছিলে তুমি? ওই একটু বাইরে ছিলাম। এনিওয়েজ, ঠিক আছেন তো এখন? তাহলে আমার যাওয়া প্রয়োজন, চেক আপ করিয়ে বাড়ি ফিরবো। ভালো থাকবেন। প্রতিভা দাঁড়াও। কিছু বলবেন? যদি কিছু মনে না করো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই, মানে আমার বাইক আছে। কিন্তু প্লিজ না বলো না, আমরা তো বন্ধু, তাই না? আচ্ছা ঠিক আছে, আসুন। চেক আপ করানোর পর ইয়ামিন বাইকে করে প্রতিভাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিল। আসুন আমাদের বাসায়। আজ না, অন্যদিন। অফিসে কিছু কাজ আছে আজ, কালকে দেখা হবে। পদ্মার পাড়ে রিমঝিমদের নিয়ে আসবো। প্রতিভা মুচকে এসে সম্মতি দিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। ইয়ামিন কিছু একটা ভেবে মাথা চুলকে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। প্রতিভা বাড়িতে গিয়ে দেখে ওর মা ভাত চড়াচ্ছে চুলায়।
আম্মু এখানে ভাত চড়াচ্ছ যে? আর বলিস না মা, খড়ি ছিল না, কেরোসিন তেলও শেষ, তাই এখন রান্না করছি। তো চাচি ফোন থেকে আমাকে কল করে বললেই পারতে, তেল কিনে নিয়ে আসতাম। এই শরীর নিয়ে এখন খড়িতে রান্না করবে? না না, সরদেশি। আরে মাত্রই তো আসলি তুই, আমি পারবো। তুই ক্লান্ত, ঘরে গিয়ে জিরিয়ে নে। রক্তদাতার নম্বর নিচ্ছিস? লোকটা ভীষণ ভালো গো আম্মু। রক্ত দিল কিন্তু এক পয়সাও নিল না, উল্টো প্রতি মাসে আমার রক্ত পেতে যাতে কোনো প্রবলেম না হয় সেই ব্যবস্থা করেছেন। নিজে ডোনার এনে দেবে বলেছেন জানো, উনি নিজে আমাকে পৌঁছে দিয়ে গেছেন। আসলেই তো মানুষটা ভালো। তো বাড়িতে নিয়ে আসলি না যে? এত দূর আসলোই যখন। অন্য একদিন আসবে বলেছে। আজ নাকি ওনার অফিসে কি একটা কাজ আছে তাই আসেননি। ও, বিবাহিত নাকি? না, ওনার বাবা মা নেই, একাই থাকেন। বিয়ে করেননি, তবে পাত্রী খুঁজছে। আমার মেয়েটাকে যদি আম্মু দেখো, তুমি যেটা ভাবছো সেটা সম্ভব নয়। অবান্তর ভাবনা বাদ দাও, আমি ফ্রেশ হয়ে এসে রান্না চাপাচ্ছি। পরদিন বিকেল 5টা, সূর্য পশ্চিম আকাশে, নদীর পানির সঙ্গে সূর্যের এক অপরূপ দৃশ্য আলোড়িত হয়েছে। এই মনোমুগ্ধকর পরিবেশে নৌকায় বসে পানিতে পা ডুবিয়ে সূর্য দেখতে ভীষণই ভালো লাগছে প্রতিভার পাশে বসে রয়েছি আমিন। সে এক দৃষ্টিতে প্রতিভাকে দেখতে ব্যস্ত। রিমঝিম মজা করে আইসক্রিম খাচ্ছে, নাকে মুখে লাগিয়ে ফেলছে। রিমঝিমের বাবাও এসেছে আজ। নিজের মেয়েদের মুখে প্রতিভার এত কথা শুনে সেও ইচ্ছুক ছিল প্রতিভাকে দেখার জন্য। চরের ওপারে যাবে প্রতিভা? পাশের নৌকাটা ওপারে যাবে, চলো ওটাতে গিয়ে বসা যাক। না, এভাবেই ভালো লাগছে। থেমে থাকা নৌকায় বসে সূর্যে অস্ত যাওয়া দেখবো। আর এই স্নিগ্ধ জলরাশি, মনোমুগ্ধকর ঠান্ডা বাতাস, বেশ লাগছে বলুন। আর এই পরিবেশে যদি জোর ভ্রুওয়ালা কাজল কালো হরিণী চোখের অধিকারী অপরূপা কোনো কন্যা বসে এই প্রাকৃতিক শোভা উপভোগ করে, তাহলে প্রকৃতিও তো লজ্জা পেয়ে যাবে। আমাকে কি মিন করে কিছু বললেন? না মানে প্রকৃতির কথা বলছিলাম আর কি। তুমি যেভাবে প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে নিচ্ছ, প্রকৃতির ব্যাখ্যা দিচ্ছ, এতে তো প্রকৃতিও লজ্জা পাবে। তবে এক অপরূপা নারী তার সৌন্দর্য বিচরণে ব্যস্ত, এতে অবশ্য প্রকৃতির গর্ব হওয়া উচিত, বলো? আপনি কি সাহিত্যপ্রেমী? একটু আধটু। কেন বলো তো? না, এমনি মনে হলো আর কি। ভাইয়া রিমঝিমদের এদিকে নিয়ে আসুন, সূর্য অস্ত যাচ্ছে, ওদেরও এই দৃশ্য উপভোগ করা উচিত। রিমঝিমদের বাবা রিয়াজকে উদ্দেশ্য করে, আপু, ওরা তো আইসক্রিম খেতে ব্যস্ত, তোমার ভাবিকে নিয়ে আসলে ভালো হতো, সত্যি অপরূপ সুন্দর। তো নিয়ে আসতে পারতেন ভাবিকে। অন্য একদিন নিয়ে আসবো, এখন ওকে এখানে আনলে আমাকে মনে করো শান্তিতে থাকতে দিত না। মেয়ে মানুষ তো সবসময় সন্দেহটা বেশি করে। এই যদি জানতে পারে আমি এখানে এসেছি, কুরুক্ষেত্র বাঁধাবে। 2 বাচ্চার বাবা হয়েছি, এখনো এমন সন্দেহ করা কি মানায় বলো? ভুল বললেন ভাইয়া, ভাবি আপনাকে অতিরিক্ত ভালোবাসে, তাই হারানোর ভয় পায়। ভাবিকে সময় দেবেন, আমাদের জীবনটা ক্ষণস্থায়ী। ভালোবাসার মানুষদের সঙ্গে কিছু বাড়তি মুহূর্ত একসঙ্গে উপভোগ করা উচিত। এমন একটা নিরিবিলি মনোরম পরিবেশ হলে তো কথাই নেই। আমাদের জীবনের ভালোবাসার সন্ধিক্ষণগুলো স্বল্প, কিন্তু আমরা চাইলে সেই স্বল্প সময়টাই অনেক ভালোভাবে উপভোগ করতে পারি ভালোবাসার মানুষদের সাথে। ভালো বলেছো প্রতিভা। ভাইয়া, এই আমাকেই দেখুন না, আর কতদিনই বা বাঁচবো? খুব বেশি হলে 11 বছর, আগেও মৃত্যু হতে পারে আমার মতে যতদিন বাঁচবো মাথা উঁচু করে নিজের মতো করে বাঁচবো। কে কি বললো সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজেকে সময় দিব, নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিব, ভালোবাসার মানুষকে সময় দিব, তাকে নিয়ে বাঁচতে চাই আজীবন। ভালোবাসো কাউকে? আমার জীবনে একজনই আছেন যিনি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আমার জন্য চরম অপমান লাঞ্ছনা সহ্য করেও আমাকে দূরে ঠেলে দেননি, আমাকে আঁকড়ে এখনো পড়ে আছেন, যিনি আমাকে প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখান, আমার মনোবল ধরে রাখতে আমার ভেতরে সাহসের সঞ্চার করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার জন্মদাত্রী মা। হ্যাঁ, আমার মা। সে আমার ভালোবাসা, খুব ভালোবাসি আমি আমার মাকে। আত্মীয় স্বজন সমাজ সবাই আমাকে দূরে ঠেলে দিলেও আমার মা আমাকে দূরে ঠেলে দেননি। চাইলে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারতেন, কিন্তু না, তিনি সেটা না করে আমার জন্য, আমাকে বাঁচানোর জন্য সারা জীবন স্ট্রাগল করে গেছেন, ইভেন এখনো করছেন।
পৃথিবীতে মায়ের থেকে আপন ভালোবাসা কেউ হয় না। সেটা ঠিক, মায়ের থেকে তার সন্তানকে কেউ বেশি ভালোবাসতে পারে না, কিন্তু অনেকেই থাকে যারা ভালোবাসে হয়তো মায়ের থেকে কম, কিন্তু তাদের ভালোবাসাও কিন্তু কোনো অংশে কম নয়। হ্যাঁ, তবে আমার জীবনে সেগুলো আশা করার নিছকই কল্পনা, দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। আর আমি এসবের আশাও করি না। যেমন আছি বেশ আছি, নিজেকে গুছিয়ে মানিয়ে নিয়েছি সবকিছুর সাথে, সব পরিস্থিতির সাথে। বিয়ে করতে পারো তুমি, এমন তো নয় যে এ রোগে আক্রান্ত মানুষেরা বিয়ে করে না, তারাও তো বিয়ে করে, সংসার করে। হাসালেন ভাইয়া, আমি কারোর দয়ার পাত্রী হতে চাই না। আগে আমিও এমন স্বপ্ন দেখতাম, কিন্তু এখন এসব বিষাক্ত লাগে। আমার মায়ের খুব ইচ্ছে আমাকে বিয়ে দিয়ে সংসার করতে দেখার। অনেক পাত্রই নিয়ে এসেছিলেন, আমার বাহ্যিকটা দেখে পছন্দ করেছেন, কিন্তু যখনই জানতে পারে এই রোগের কথা তখনই নানান কটূক্তি করে চলে যান। এই কটূক্তি কখনো কখনো সহ্য সীমার বাহিরে। এটাই আমাদের সমাজ, কারোর কোনো দুর্বলতা পেলেই হলো সেটা নিয়ে কানাঘুষা, তিল থেকে তাল করা, ভিকটিমকে অবমাননা, লাঞ্ছনা, তাকে তিলে তিলে শেষ করে দেয় তাদের কাজ। কিন্তু আমাদের দুর্বল হলে চলবে না, আমরা তো তাদের পয়সায় চলি না। কেন তাদের কথায় নিজেকে দুর্বল ভেবে অকালেই ঝরে পড়ব? আমি নিজেকে শক্ত করেছি, আমি সবার সঙ্গে লড়াই করে নিজেকে শক্ত করেছি। আজ আমি মোটামুটি সফল নিজের ব্যক্তিত্বের ওপর। নিজের ওপর কনফিডেন্স আমার বরাবরই ছিল। জীবনে কখনো সুযোগ পেলে আমার মতো অবহেলিত, রোগে আক্রান্ত, দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবো, এটাই আমার জীবনের উদ্দেশ্য। এইসব বিয়ে, সংসার এগুলো আমাদের জন্য নয়। তিক্ত আমি এসবের ওপরে। আমাদের মতো মানুষদের জীবনে চলার পথে অনেক কিছুই ফেস করতে হয়, কারণ সমাজের চোখে আমাদের নিচু করে দেখা হয়। দিক জানে এই সমাজ ব্যবস্থার মানুষদের এই মানসিকতার উপরে, যেখানে অসহায় মানুষদের ছোট করে তাদের আরো অসহায়ত্ব করে তোলা হয়, মানসিকভাবে তাদের শেষ করে দেয়া হয়। ইয়ামিন প্রতিভার দিকে পানির বোতল এগিয়ে দিল। প্রতিভা বোতলটি নিয়ে ঢকঢক করে পানি খেল। কেটে গেল 5টা মাস। ইয়ামিনের সঙ্গে প্রতিভার বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। 1.5 মাস পর পর ইয়ামিন নিজে প্রতিভাকে নিয়ে মেডিকেলে যায়। সে যেহেতু 3 মাস পর পর রক্ত দিতে পারবে, তাই মধ্যের মাসটায় অন্য একজন ডোনারের প্রয়োজন। ইয়ামিন নিজেই 2জন ডোনারের ব্যবস্থা করেছেন। একজন ইয়ামিনের কলিগ, অন্যজন অপরিচিত এক ব্যক্তি। ব্লাড নিয়ে প্রতিভাকে এখন আর সমস্যার মুখে পড়তে হয় না। প্রতিভার মা ফাতেমা বেগম ইয়ামিনের উপর চরম কৃতজ্ঞ। বহুবার তিনি প্রতিভাকে বলেছেন ইয়ামিনকে বাড়িতে নিয়ে আসার কথা, কিন্তু ইয়ামিন আসেনি। তার একটাই কথা, সময় মতো অবশ্যই যাব, বলতে হবে না। তোমার 20তম জন্মদিনে তোমার বাড়িতে আসবো আমি, এটা আমার প্রমিস। আর হ্যাঁ, ওই দিন তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে, মনে রেখো। সপ্তাহে 2 দিন প্রতিভা ইয়ামিন আর্ট স্কুলের বাচ্চাদের নিয়ে পদ্মার পাড়ে যায়, প্রাকৃতিক শোভা গায়ে মাখতে, প্রাকৃতিক শোভা উপভোগ করতে, নদীর স্নিগ্ধ জলরাশি আর বাতাসে নিজেকে উজাড় করতে। আজ প্রতিভার জন্মদিন। আজকে ইয়ামিনের ব্যস্ততা যেন অত্যধিক বেড়ে গেছে। যে ছেলেটা দিনে 10 বার করে কল করে খোঁজ নেয়, তার আজকে কোনো খবরই নেই। প্রতিভা বেশ কয়েকবার ডায়াল করেছে, বাট নো রেসপন্স। কথা অনুযায়ী আজ ইয়ামিনের প্রতিভাদের বাড়িতে আসার কথা। ফাতেমা বেগম নিজের সাধ্য অনুযায়ী কত কি রান্না করেছেন, অথচ যার জন্য এত আয়োজন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি লাপাত্তা। সকাল থেকে মেজাজটাই চটে আছে প্রতিভার। এখন সময় বিকেল 5:30। প্রতিভা আর্ট স্কুলে ক্লাস শেষ করলো মাত্রই। বাচ্চারা ছবি এঁকে প্রতিভাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। প্রতিভা সকল বাচ্চাদের চকলেট আর বেলুন কিনে দিয়েছে আজ। সন্ধ্যা 6:30। প্রতিভা শসা আর রুয়াজা কিনে মাত্রই বাড়ি ফিরেছে। বড্ড ক্লান্ত লাগছে, তাই ফ্যান ছেড়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে ও। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটা একদমই নর্মাল। খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে তারা, অল্পতেই হাঁপিয়ে পড়ে তারা। প্রতিভার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, হোক না তার রোগের উপসর্গগুলো কম। সবে চোখটা লেগে এসেছে, রুমের বাইরে হই হুল্লোড়ের আওয়াজে ঘুমটায় উড়ে গেল প্রতিভার। এমনিতেই মন খারাপ ছিল, এখন মেজাজ পুরো বিগড়ে গেল ওর। বিছানা থেকে উঠে গায়ে ওড়না জড়িয়ে চোখ ডলতে ডলতে রুম থেকে বের হলো প্রতিভা। আম্মু, এত হই হুল্লোড় করছে কে বলো তো? মাথা ব্যথা করছে আমার। এই সন্ধ্যাবেলা এমন চেঁচামেচি করার মানে কি বু? প্রতিভা সামনে তাকিয়ে দেখে ইয়ামিন পকেটে 2 হাত গুজে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। পাশে চেয়ার পাতা রয়েছে, চেয়ারে রিয়াজ, রিমঝিমের বাবা, তার পাশের চেয়ারে একজন মেয়েও বসে রয়েছে।
আর হইহুল্লোড় করছে রিম আর ঝিম। প্রতিভাকে দেখে ওরা দুজন দৌড়ে এসে জাপটে জড়িয়ে ধরলো প্রতিভাকে। প্রতিভা নিচু হয়ে বসে রিম আর ঝিমের গালে কিস করলো। ওরা দুজনে একসঙ্গে প্রতিভার গালে কিস করলো। হ্যাপি বার্থডে আপি। এই আপি না, মামনি বলো। হ্যাপি বার্থডে মামনি, তোমাকে এতগুলা ভালোবাসা। মামানি? রাক্ষস আঙ্কেলের বউকে মামনি বলবো। কবে থেকে ভেবে রেখেছি জানো, তুমি যখন ওই রাক্ষস আঙ্কেলের বউ হবে, তার মানে তুমিই আমাদের মামনি। রিম কথাটা বলে রিমঝিম দুজনে একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। এদের কথার আগামাথা কিছুই বোধগম্য হলো না প্রতিভার। প্রতিভা কিছু বলতে যাবে, তখনই ইয়ামিন প্রতিভাকে ডেকে বসার জায়গায় নিয়ে আসলো। প্রতিভা, এটা আমার বেস্ট ফ্রেন্ড রিয়াদ, রিমঝিমের বাবা। ওকে তো তুমি চেনোই। আর ইনি হলেন আমার শ্রদ্ধেয় ভাবিজান, রিয়াজের ওয়াইফ, রিমঝিমের মা, মিসেস রাজিয়া খানম। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সবার মুখে তোমার সম্পর্কে এত এত কথা শুনেছি, কি আর বলবো। আমার দুই মেয়ে তো সব সময়ই তোমার কথা বলে, আর আমার এই দেবরের কথা তো বাদই দিলাম। কি জাদু করেছো মেয়ে, দেবর আমার অবশেষে বিয়েতে রাজি হলো। মানতে হবে, যথেষ্ট সুন্দরী ও গুণবতী তুমি প্রতিভা। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে নিজ হাতে সময় নিয়ে করেছেন। ভাবি, আপনিও বেশ সুন্দর, 2 বাচ্চার মা, দেখে মনে হয় না। রিয়াজ ভাইয়ের পছন্দ আছে। তোমার ভাইয়ার কাছে আমি পৃথিবীর বিশ্রী সুন্দরী, বুঝলা? ওনার বাইরের মেয়েদের প্রতি নজর বেশি। রিয়াজ সবে শরবত মুখে নিয়েছিল, বউয়ের মুখে এমন কথা শুনে বিষম খেল সে। রাজিয়ার সঙ্গে সঙ্গে স্বামী সেবায় ব্যস্ত হয়ে পড়লো। মাথায় হালকা করে চাপড়াতে লাগলো যাতে বিষম থেমে যায়। কি যে করো তুমি, ধীরে সুস্থে খাবে না? ভাইয়া, আপনি শ্বাস নেওয়ার চেষ্টা করুন, ঠিক হয়ে যাবে। রাতে খাওয়ার সময় সবাই মেঝেতে মাদুর পেতে খেতে বসেছে। পোলাও, গরুর মাংস, পুঁই শাকের ডালনা, মাছ ভাজা, পায়েস আর ডিম ভুনা, মিষ্টি দই। সবার খাবার এক হলো, প্রতিবার খাবার আলাদা। সে খাচ্ছে ভাত, করলা ভাজি, কাঁচকলা দিয়ে সরপুঁটি মাছ আর একটু টক দই। প্রতিবার খাবারগুলো সরিষার তেলে রান্না করা, কারণ সয়াবিনে অনেক আয়রন রয়েছে। প্রতিভা, আমাদের সঙ্গে একদিন এভাবে খেতে পারো, খুব কি সমস্যা হবে তোমার? আমরা এগুলো খাচ্ছি আর তুমি? না ভাবি, সমস্যা নেই, আপনারা খান। আমার ফুড চার্ট অনুযায়ী আমাকে খেতে হয়। একদিনে একটু খাবার ইচ্ছে পূরণের জন্য বড় কোনো প্রবলেম হয়ে যেতে পারে। আমি শুনেছি এই রোগে আক্রান্ত রোগীদের নিজস্ব ফুড চার্ট রয়েছে। তুমি সবটাই জানো, কোনগুলো খাওয়া উচিত কোনগুলো নয়, কখনো ভুল হয়ে যায় না? থ্যালাসেমিয়া রোগীদের খাবার নিয়ে সবসময় চিন্তায় থাকে রোগী ও তার বাবা মা। আমি বাংলাদেশে একটা সাধারণ খাবারের তালিকা ফলো করে চলি, যেটা আমার বাবাও জীবনদশায় ফলো করতেন। আমার ডায়েরিতে আমি সেটা লিখেও রেখেছি। আমাদের মূলত কম আয়রনযুক্ত খাবার খাওয়া উচিত, আর অধিক আয়রনযুক্ত খাবার বর্জন করে চলতে হয়। এটা নিয়ে আমি ভালোভাবে চার্ট করে রেখেছি, আপনারা চাইলে বলতে পারি। বলো শুনি, আমারও জানা প্রয়োজন। আমি চার্ট আকারে বলছি, শুনুন। 1, মাংস ও মাংস জাতীয় খাবার, অধিক লৌহ। গরুর মাংস, খাসির মাংস, কলিজা, ডিমের কুসুম, ইলিশ, কই, চিংড়ি, চিতল, শিং, ট্যাংরা ও ছোট মাছের শুটকি, কম লৌহ। রুই, কাতল, পাঙ্গাস, বোয়াল, মাগুর, সরপুঁটি, শোল ও বাইন মাছ। শাকসবজি, অধিক লৌহ। কচু শাক, লাল শাক, পালং শাক, পুঁই শাক, ফুলকপি শাক, ব্রোকলি, পুদিনা পাতা, ধনে পাতা, ফুলকপি, সিম, বরবটি, মটরশুঁটি, কাঁকরোল, কাঁচা পেঁপে, সজনা, কাঁচা টমেটো, কম লৌহ। বাঁধাকপি, মিষ্টি আলু, করলা, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, মূলা, শালগম, কাঁচা কলা, ঝিঙ্গা, পাকা টমেটো, লাউ, চাল কুমড়া। ফল, অধিক লৌহ। আনারস, বেদানা, শরীফা, খেজুর, তরমুজ, কম লৌহ। পাকা আম, লিচু, কলা, পাকা পেঁপে, কমলা লেবু, বেল, জামরুল, আমলকি, কাগজি লেবু, পেয়ারা, আঙুর। শস্য এবং তা থেকে তৈরি খাবার, অধিক লৌহ। খই, কর্নফ্লেক্স, শিশুর খাদ্যে যেগুলোতে লৌহ সংযুক্ত আছে, যেমন সেরেলাক, কাউ অ্যান্ড গ্রেট ইত্যাদি, কম লৌহ। চাল, ময়দা, পাউরুটি। ডাল, অধিক লৌহ। ছোলা, ছোলার ডাল, কম লৌহ। মসুর ডাল, বিবিধ, অধিক লৌহ। গুড়, বাদাম, চীনাবাদাম, কিশমিশ,
সিমের বিচি, তিল, পান, সয়াবিন, জিরা, ধনে, সরিষা, ডিম, কম লৌহ, মধু, দুধ ও দুগ্ধজাত খাবার তথা দই, ছানা, পনির, রসগোল্লা ইত্যাদি। আরও অনেক কিছুই রয়েছে। আমি এই চার্টটাই ফলো করি। আশা করা যায় এই চার্ট অনুযায়ী চললে আমার মতো সকল থ্যালাসেমিয়া রোগী ভালো থাকবে। শুধু অধিক লৌহযুক্ত খাবার বর্জন করতে হবে। সত্যি অনেক জানো তুমি প্রতিভা। জেনে রাখা ভালো, যাতে কখনো কোনো প্রবলেম না হয়। খাওয়া শুরু করুন সবাই। খাওয়ার সময় কথা বললে গলায় খাবার আটকে যাবে। খাওয়া দাওয়া শেষে সবাই চেয়ারে আয়েশ করে বসলো। প্রতিভা নিজের ঘরে গেছে 7 আপের বোতল আনতে। বোতল নিয়ে ওর মায়ের রুমে এসে দেখে সবাই কি একটা বিষয় নিয়ে খোশ মেজাজে কথা বলছে, হাসছে। প্রতিভাকে দেখেই সবাই থেমে গেল। কি হলো? তোকে কিছু বলার ছিল মা। আন্টি, আমরা তাহলে আসি। সব ঠিক থাকলে পরশুদিন একবারই না হয় আসবো। আন্টি, আশা করি আপনাদের তরফ থেকে না শুনতে হবে না। আমরা কিন্তু সিরিয়াস, সব জেনে শুনেই বলেছি। আমার এই দেবরটা আমার ছোট ভাইয়ের মতো। এত ভালো ভদ্র ছেলে আজকালকার যুগে পাওয়া দুষ্কর। তবে সবটা আপনার উপর। আপনি যা সিদ্ধান্ত নেবেন আমাদের জানাবেন। আন্টি, আজকে তাহলে আসি, সিদ্ধান্ত জানাবেন। অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম। আরে কোথায় যাচ্ছেন আপনারা? আরে এটা খাবেন তো নাকি? তুমি চাইলে শুধু আজকে কেন, মাঝে মধ্যেই খাবো। আজকে আসি বোন, ভালো থেকো। রাজিয়া প্রতিভার মাথায় হাত বুলে মুচকি হেসে যাওয়ার সময় রিমঝিম প্রতিভার গালে কিসি দিয়ে চলে গেল। দরজা আটকে প্রতিভা নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। ক্লান্ত লাগছে, শরীর ম্যাজ ম্যাজ করছে। প্রতিভার মা প্রতিভার ঘরে এসে প্রতিভার মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা, তোর সাথে কিছু জরুরি কথা ছিল। বলো আম্মু, কি বলবে? মায়ের কোলে মাথা দিয়ে কোমর জড়িয়ে ধরে, আমি তোর বিয়ে দিতে চাই। আমি চাই তুই বিয়ে করে সংসার কর। বারবার অযথা কেন এগুলো বলো তুমি? আম্মু, তুমি তো জানোই সবটা, তাহলে কেন এমন বলছো? কেউ বিয়ে করবে না আমাকে। কে চাইবে বলো তো এমন অসুস্থ মেয়েকে বিয়ে করতে? ইয়ামিন চায়। হ্যাঁ, আজ ইয়ামিন নিজে তোর সাথে ওর বিয়ের প্রস্তাব দিয়েছে আমাকে। ছেলেটা আমার হাত ধরে কান্না করেছে যাতে আমি ওকে ফিরিয়ে না দিই। ছেলেটার চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি। ও তোকে অনেক ভালোবাসে। বিয়ের পরে তোকে সুখী রাখবে মা। কিন্তু আম্মু, বোঝার চেষ্টা করো, বিয়েটা ছেলেখেলা নয়। আমি যা বেশ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই তুই ইয়ামিনকে বিয়ে করে সুখী হ। এটাই আমার শেষ কথা। আম্মু, উঠে বসে অসহায় স্বরে, তোকে আমার দিব্যি দিলাম প্রতিভা। আমি এই নিয়ে কোনো কথা শুনতে চাই না। পরশুদিন তোদের বিয়ে অনুষ্ঠান হবে না, ছোট করেই বাড়িতে আয়োজন করব। খাজি থেকে বিয়ে পড়াবো। ঠিক আছে, কিন্তু আমি ওনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। যা ভালো লাগে কর, কিন্তু বিয়েটা হচ্ছে, এটাই আমার শেষ কথা। জীবনে তোর কাছে কিচ্ছু চাইনি, কোনো কিছুতে বারণ করিনি তোকে, কিন্তু আজকে আমি তোকে আদেশ করছি। তোর কাছে কিছু চাচ্ছি, আমার কথা ফেলবি না আশা করি। কথাগুলো বলেই মিসেস ফাতেমা বেগম ঘর থেকে বেরিয়ে গেলেন। সকাল 11:10। পার্কের একটা সিঁড়ি মতো জায়গাতে পাশাপাশি বসে আছে ইয়ামিন আর প্রতিভা। আপনি কেন বুঝতে পারছেন না? আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি মরণ ব্যাধিতে আক্রান্ত। সর্বোচ্চ 30 বছর জীবিত থাকে এই রোগে আক্রান্ত রোগীরা। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমার বর্তমান বয়স 19। খুব বেশি হলে আর 11 বছর জীবিত থাকবো, এর বেশি নয়। যতদিনই জীবিত থাকো, আমি তোমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই প্রতিভা। বিপদে আপদে সুখে দুঃখে তোমার পাশে থাকতে চাই। একসঙ্গে সমস্ত ঝড়ঝাপটা মোকাবেলা করতে চাই। তুমি কি আমাকে এই সুযোগ দিবে না বলো? প্লিজ বোঝার চেষ্টা করুন, এটা সম্ভব নয়। আপনি কখনো বাবা হওয়ার সুখটাও পাবেন না। কেন পাবো না? থ্যালাসেমিয়া রোগীরাও বাচ্চা জন্ম দিতে পারে। হ্যাঁ পারি, কিন্তু তারাও এই রোগে আক্রান্ত হয়েই জন্ম নেয়। আমি জন্ম থেকে যে কষ্ট যন্ত্রণা সহ্য করেছি, আমি চাই না আমার সন্তানরাও সেম কষ্ট যন্ত্রণা ভোগ করুক। আমরা ট্রিটমেন্ট করাবো, এমন কিছুই হবে না। বোঝার চেষ্টা করো প্রতিভা। থ্যালাসেমিয়া মেজর না হোক, থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত হলে তখন কি হবে?
থ্যালাসেমিয়া মাইনর রোগীদের দেহে তাদের সমবয়সী এবং সমলিঙ্গের যে কোনো ব্যক্তির চেয়ে সংখ্যায় কম রক্তকণিকা উৎপন্ন হলে তাদের কোনো লক্ষণ বা জটিলতা দেখা দেয় না। তারা জন্ম থেকেই জীবনে যতদিন বাঁচবে এভাবেই বাঁচবে। তাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। এমনকি বেশিরভাগ থ্যালাসেমিয়া মাইনর রোগী জানেও না তারা এই রোগে আক্রান্ত। ভবিষ্যতে তাদের যে সন্তান হবে তারাও থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হবে। বংশানুক্রমে চলতেই থাকবে। আমি এটা চাই না। তুমি কি জানো আধুনিক চিকিৎসা ব্যবস্থা ঠিক কতটা উন্নত হয়েছে? আমি এতদিনে তোমার মুখে এসব নিয়ে অনেক কথাই শুনেছি। আমি নিজেও এই রোগ সম্বন্ধে স্টাডি করেছি শুধু তোমার জন্য, কারণ আমি তোমাকে জীবন সঙ্গী রূপে চাই। কি বলতে চাচ্ছেন আপনি? অনাগত সন্তান রোগাক্রান্ত কিনা সেটা গর্ভাবস্থাতেই পরীক্ষা করা যায়। এই টেস্টের নাম হলো অ্যান্টি নাটাল স্ক্রিনিং। এছাড়াও শিশু জন্মের প্রথম 6 মাসের মধ্যে অর্থাৎ মেজর থ্যালাসেমিয়ার জন্য সুপার ট্রান্সফিউশন প্রোগ্রাম নেওয়া হয়। এক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিন 12 গ্রামের কমে নামতে দেওয়া হয় না। এই চিকিৎসার ফলে একজন রোগী 30 বছর পর্যন্ত ভালো থাকতে পারে। আমি এসব সহ্য করতে পারবো না। আমি নিজে এই রোগে আক্রান্ত, তাই আমি জানি এটা কতটা কষ্টকর, যন্ত্রণাদায়ক। শোনো, আমার কোনো বেবি চাই না, বুঝেছো? তুমি বেবির কথা তুলেছ তাই এগুলো বললাম। মেইন কথা হচ্ছে আমার শুধু তুমি হলেই চলবে। আমি শুধু তোমাকেই চাই। বাচ্চা কাচ্চার কোনো প্রয়োজন নেই আমার। ইয়ামিন ভাই, ব্যাস প্রতিভা, আমি আর কিছু শুনতে চাই না। এখনো কি তোমার কোনো অজুহাত আছে বিয়ে না করার? নাকি আমাকে তোমার পছন্দ না, আমি তোমার যোগ্য নই, কোনটা? উঠে দাঁড়িয়ে ছি ছি, এসব কি বলছেন? আপনি যথেষ্ট ভালো একজন মানুষ। আপনার মতো মানুষ হয় না। আপনার মতো একজন মানুষকে স্বামী রূপে পাওয়া যে কোনো মেয়ের সৌভাগ্য বলে চলে। তাহলে সমস্যাটা কোথায়? দেখো, এখানে ডিসিশন ফাইনাল করো। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি নাকি রাজি নও? যদি রাজি না থাকো তাহলে কথা দিচ্ছি কখনো তোমাকে ফোর্স করব না। ট্রান্সফার নিয়ে অন্য শহরে চলে যাব। ডিসিশন তোমার। কি বলবে বলো? মৌনতা সম্মতির লক্ষণ নাকি অসম্মতির? কি বোঝাতে চাচ্ছ তুমি প্রতিভা? ফাইন, আমি ধরে নিচ্ছি তুমি রাজি নও। ভালো থেকো, আর কখনো বিরক্ত করব না। কথাটা বলে ইয়ামিন হাঁটা দিল। ইয়ামিন ভাই, কিছু বলবে? দাঁড়িয়ে পেছন ঘুরে আমি রাজি এই বিয়েতে। প্রতিবার কথা শুনে ইয়ামিনের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। ঘণ্টাখানেক আগে প্রতিভা ইয়ামিনের বিবাহ সম্পন্ন হয়েছে। ইয়ামিনের ফ্ল্যাটে ইয়ামিনের বেডরুমে বিছানায় লাল বেনারসি পরে মাথায় বড় ঘোমটা টেনে বসে আছে প্রতিভা। প্রতিভাকে নানান নিয়ম কানুন রীতি রেওয়াজ শিখিয়ে দিচ্ছে মিসেস রাজিয়া খানম। প্রতিভা তার কথায় সায় দিয়ে যাচ্ছে। সবটা বুঝিয়ে দিয়ে রাজিয়া প্রতিভার মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এরপর প্রায় 15 মিনিট পর ইয়ামিন রুমে আসলো। দরজা খোলার শব্দে নড়েচড়ে বসলো প্রতিভা। ইয়ামিন দরজা লক করে ভেতরে আসলো। রাজিয়া খানমের কথা অনুযায়ী প্রতিভা বিছানা থেকে নেমে ইয়ামিনকে সালাম করতে গেলে ইয়ামিন প্রতিভার 2 কাঁধ ধরে আটকে দিল। তোমার জায়গা আমার পদস্থলে নয় প্রতিভা, তোমার জায়গা আমার বক্ষস্থলে। এই নাও দেনমোহরের টাকা, গুনে নিও কিন্তু, এটা তোমার অধিকার। আরে গুনতে যাবো কেন? আপনি রাখুন টাকাগুলো, এগুলো আমার দরকার নেই। বললাম না এটা তোমার অধিকার? আমার দায়িত্ব আমি পালন করেছি। এবার এই টাকাগুলো দিয়ে তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। কিন্তু কাবার্ডে তোমার জন্য 3 পিস শাড়ি রাখা আছে। তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো সেটা পরে অজু করে আসো। নফল নামাজ পড়বো দুজন। আজকের নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে আমাদের সুখী দাম্পত্যের প্রার্থনা করব। প্রতিভা ইয়ামিনের কথায় মুচকি হেসে সম্মতি দিল। কাবার্ড থেকে একটা খয়েরি রঙের সুতির শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে ওয়াশরুমে গেল সে। চেঞ্জ করে অজু করে এসে দেখে ইয়ামিন ফ্লোরে 2টো জায়নামাজ বিছিয়ে রেখেছে। প্রতিভাকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে ইয়ামিনও এবার ওয়াশরুমে গেল নিজে অজু করার জন্য। ইয়ামিন অজু করে আসার পর স্বামী স্ত্রী দুজনে মিলে নফল নামাজটা আদায় করে নিল। তারপর আল্লাহ তাআলার কাছে নিজেদের নতুন জীবন ও সুখী দাম্পত্যের জন্য প্রার্থনা করলো। সবশেষে প্রতিভা নিজেই জায়নামাজ গুছিয়ে জায়গা মতো রেখে দিল।
ইয়ামিন কাবার্ড থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে আবারও ওয়াশরুমে গেল চেঞ্জ করার জন্য। চেঞ্জ করে এসে দেখে প্রতিভা বিছানায় পা দুলিয়ে বসে আছে মাথা নিচু করে। ইয়ামিন গিয়ে প্রতিভার পাশে বসতে সে নড়ে চড়ে উঠল। ইয়ামিন বেশ বুঝতে পারছে প্রতিভার অস্বস্তির কারণ। ইয়ামিন কিছু না বলে প্রতিভার হাত ধরে মুঠোবন্দি করে নিল। জানো প্রতিভা, আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেই পদ্মার পাড়ে, মন দিয়ে আর্ট করছিলে। বাতাসে তোমার ছোট চুলগুলো বারবার চোখের উপর পড়ায় নাক মুখ কুঁচকে নিচ্ছিলে অস্বস্তিতে। কপালে ভাঁজ পড়ছিল, স্কাই কালার 3 পিস পরিহিতা তোমাকে অপরূপ লাগছিল। আমার চোখে তোমাকে প্রকৃতি কন্যা মনে হয়েছিল। বাচ্চারা আপ্পি আপ্পি বলে যখন তোমাকে জড়িয়ে ধরেছিল, তোমার সেই তৃপ্তিময় হাসিতে আমি মরেছিলাম সেদিনই। রিমঝিমদের জন্য আমার স্কেচ বানিয়ে যখন রাক্ষস বানিয়ে খিলখিল করে হাসছিলে, তোমার সেই প্রাণবন্ত হাসি আর চোখের অমায়িক দৃষ্টি তীরের মতো আমার বুকে এসে বিঁধেছিল। ঘায়েল করেছিল আমার মন, ভালোবেসে ফেলেছিলাম সেদিনই। কিন্তু ওই দিনের পর তোমার আর দেখা পাইনি। তোমার নামটাও জানতাম না যে খুঁজব। সময় পেলে প্রতিবার আমি পদ্মার পাড়ে গিয়েছি, কিন্তু তোমার দেখা পাইনি। আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আমার ভালোবাসা যদি পবিত্র ও সত্যি হয়, তাহলে সেই প্রকৃতি কন্যার সাথে আমার যেন আবার দেখা হয়। আল্লাহ আমাকে ফেরাননি। ওই দিন মেডিকেলে ব্লাড দিতে গিয়ে অবশেষে দেখা পেলাম তোমার। প্রথমে বুঝতে পারিনি, তবে সাইড থেকে বারবার কেমন চেনা চেনা মনে হচ্ছিল। নার্সের থেকে তোমার নাম জেনে নিয়ে তোমাকে যখন ডাকলাম, তুমি আমার দিকে ঘুরতেই বিশ্বাস করো হার্টবিট মিস করেছি 100%। সেদিনই জানতে পারলাম তুমি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তবে বিশ্বাস করো, এতে তোমার প্রতি আমার সেই ভালোবাসা, ভালো লাগা এক বিন্দুও কমেনি। উল্টো তোমার সঙ্গে বন্ধুত্ব করার পর তোমার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা আরও কয়েক গুণ বেড়ে গেছে। ছোট্ট এই জীবনে কম মানুষের সঙ্গে তো মিশিনি, কত কত মেয়ের সঙ্গে আলাপচারিতা হয়েছে। কাউকে দেখে মনের মধ্যে উথাল পাথাল হয়নি, যেটা তোমায় দেখে হয়েছিল। হ্যাঁ, বলতে পারো এটা সিনেমাটিক, সব ছেলের কমন ডায়লগ। আমি বলবো না তোমার ভাবনা ভুল নয়, হতে পারে এটা কমন ডায়লগ, তবে আমার ক্ষেত্রে বাস্তব। সিদ্ধান্ত তো সেই প্রথম দেখাতেই নিয়েছিলাম, বিয়ে করলে এই কন্যাকেই করব, এই মেয়েকেই জীবনসঙ্গী করব, ক্ষণস্থায়ী এই জীবনে এই মেয়ের সঙ্গে জীবনের ভালোবাসার সন্ধিক্ষণগুলো উপভোগ করব। সেদিন তোমাকে না আমি চিনতাম, না তোমার বিষয়ে কিছু জানতাম, তবুও তো ভালোবেসেছি। একটা রোগ কেন আমার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবে? মানুষ চাইলে কি না পারে, মৃত্যুকেও জয় করতে পারে। ভালোবাসি আমি তোমাকে, তোমার শরীরকে নয় তোমাকে। মৃত্যু তোমার সঙ্গে কাটাতে চাই। আল্লাহ যদি সেটা ভাগ্যে না রাখে, তবুও আফসোস নেই। মৃত্যু তোমার হাজব্যান্ড রূপে তোমার সঙ্গে কাটানো ভালোবাসার সন্ধিক্ষণগুলোর স্মৃতি আঁকড়ে অনায়াসে জীবন পার করে দিতেও আমার সমস্যা নেই। তোমার সঙ্গে বন্ধুত্ব করার পর তোমাকে আমার মনের কথাগুলো জানাতে চেয়েও পারিনি, কারণ তুমি এই বিয়ে সম্পর্ক থেকে দূরে থাকতে চেয়েছো। এসব বিষয়গুলো এড়িয়ে চলতে ভেবেছিলাম। আমি এগুলো বলার পর যদি আমার সঙ্গে বন্ধুত্বটাও নষ্ট করে ফেলো, আমার কি হবে? তাই সাহস করে বলতে পারিনি। কিন্তু আমি তো মানুষ, একজন প্রেমিক পুরুষ। ভীষণ লোভ হচ্ছিল নিজের প্রেয়সীকে একবার স্পর্শ করার, তার হাতটা আঁকড়ে ধরার, তাকে বুকের মাঝে আগলে রাখার। সেই লোভের বশে অবশেষে সব ভয়কে জয় করে তোমার মাকে সবটা জানালাম। আন্টিও রাজি হয়ে গেল। তবে ভয়টা থেকেই গিয়েছিল, তুমি রাজি হবে তো যদি ফিরিয়ে দাও আমাকে। আমি তোমাকে পাওয়ার জন্য তোমার এই রোগ সম্পর্কে অনেক স্টাডি করেছি, যাতে তোমাকে মানাতে পারি, বিয়ের পর সঠিকভাবে তোমার টেক কেয়ার করতে পারি। জীবনে সাকসেস হতে অনেক স্ট্রাগল করেছি। সাকসেস হওয়ার পরেও ততটা আনন্দ হয়নি যতটা আনন্দ হয়েছিল তুমি বিয়েতে রাজি হওয়ার পরে। নিজেকে একজন
সার্থক সাকসেসফুল মানুষ মনে হয়েছিল আমার আমার কাছে তোমাকে নিজের করে পাওয়ার স্ট্রাগলটাই বেশি কঠিন ছিল। সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আমাদের ভালোবাসার সন্ধিক্ষণ উপস্থিত হলো। ভালোবাসি প্রতিভা, অনেক ভালোবাসি তোমাকে। জানি না তোমার মনের গহীনে আমার জন্য কোনো অনুভূতি আছে কিনা, তবে জেনে রাখো আমার মনের গহীনের সবটা জুড়ে শুধু তোমারই বিচরণ। আই লাভ ইউ। হাতের তালুতে চুমু দিয়ে প্রতিভা এতক্ষণ মন দিয়ে ইয়ামিনের কথাগুলো শুনছিল। নিজের অজান্তে চোখ থেকে গাল বেয়ে পানি পড়ছে ওর। এই পানি দুঃখের নয়, সুখের, আনন্দের। প্রতিভা, একটা অনুরোধ করব, রাখবে? হুম। আমার না ভীষণ লোভ হচ্ছে একবার তোমাকে জড়িয়ে ধরার, নিজের বুকে আগলে তোমাকে নিয়ে ঘুমানোর। বলতে পারো আমি লোভী, স্বীকার করতে আপত্তি নেই। হ্যাঁ, সত্যি আমি এ বিষয়ে লোভী। তুমি কি অনুমতি দেবে আমাকে? প্রতিভা প্রত্যুত্তরে কিছু না বলে উপর নিচে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। ইয়ামিন রাজ্য জয় করা হাসি দিয়ে জড়িয়ে ধরল প্রতিভাকে, যেন নিজের বুকের মাঝে ঢুকিয়ে নেবে। ইয়ামিনের মনে হচ্ছে সে যেন জীবনের সবটাই পেয়ে গেছে। প্রতিভাও ইয়ামিনকে জড়িয়ে ক্রমাগত সুখের অশ্রু বিসর্জন দিচ্ছে। নিজেকে কেমন যেন ভাগ্যবতী মনে হচ্ছে ওর। ওর মতো মেয়ের ভাগ্যে এত ভালোবাসা, এত ভালো একজন স্বামী লেখা ছিল। সে কি আদৌ এতটা পাওয়ার যোগ্যতা রাখে? এই মানুষটা যে একদম নিঃস্বার্থভাবে ওকে ভালোবাসে। তারও উচিত নিজের সবটা দিয়ে এই মানুষটাকে ভালোবাসা, নিজেকে উজাড় করে এই মানুষটার খেয়াল রাখা। আমিও আপনাকে ভালোবাসি ইয়ামিন। আপনার মতো একজন মানুষকে স্বামী রূপে পেয়ে আমি ধন্য। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। আমি কি এত ভালোবাসা আপনার মতো একজনকে স্বামী রূপে পাওয়ার যোগ্যতা রাখি? ইয়ামিন প্রতিভাকে নিজের বুক থেকে সরিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে প্রতিভার চোখের পানি মুছে দিল। এ চোখে আমি কখনো পানি দেখতে চাই না প্রতিভা। আমি চাই সারা জীবন তোমাকে হাসি খুশি রাখতে। ভালোবাসা এমন এক জিনিস যেখানে চাওয়া পাওয়া, যোগ্যতা এগুলোর স্থান নেই। যোগ্যতার কথা যদি তুলো তাহলে বলবো আমি কি আদৌ তোমার যোগ্য? আমি কি পারবো তোমার মাকে দেওয়া কথা রাখতে, তোমার ঠিক করে যত্ন নিতে? এভাবে বলবেন না প্লিজ। তাহলে যোগ্যতার প্রসঙ্গ টেনে এনো না। আল্লাহ তাআলা নিজেই জুটি তৈরি করে রাখেন, কার সঙ্গে কার বিয়ে হবে সেটা তিনি ঠিক করে রাখেন। আমার সঙ্গে তোমার জুটিটাও তিনি তৈরি করেছেন। তাই আজকে আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সঙ্গে রয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি প্রতিভা, আমি একজন আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করব। আজীবন তোমাকে রক্ষা করার চেষ্টা করব। নিজের সবটা দিয়ে তোমাকে রক্ষা করব, আগলে রাখবো। কখনো জেনে শুনে তোমার চোখে পানি আসতে দিব না। তোমার যত্নে কোনো ত্রুটি রাখবো না। আমিও আপনাকে কথা দিচ্ছি ইয়ামিন। আমি একজন আদর্শ দায়িত্ববান স্ত্রী হওয়ার চেষ্টা করব। সমস্ত বিপদে আপদে আপনার পাশে থাকার চেষ্টা করব। আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। অনেক ধকল গেছে আজ তোমার উপর দিয়ে। তোমার এত রাত জাগা ঠিক নয়, প্রবলেম হবে তোমার। ঘুমিয়ে পড়ো প্রতিভা। ইয়ামিন প্রতিভাকে নিজের বুকে টেনে নিয়ে শুয়ে পড়ল। অভ্যেস করে নাও, এখন থেকে আমৃত্যু আমার বুকেই তোমাকে ঘুমাতে হবে। জানো তো, স্বামীর বুক হলো মেয়েদের সবচেয়ে নিরাপদ ও শান্তির জায়গা। প্রতিভা মুচকি হেসে ইয়ামিনকে আঁকড়ে ধরল। ইয়ামিনও মুচকি হেসে প্রতিভার কপালে চুমু এঁকে দিল। আজ অনেক শান্তি লাগছে ওর। এত বাধা পেরিয়ে অবশেষে নিজের প্রিয়তমাকে নিজের কাছে পেয়েছে সে। শান্তিতে ঘুম হবে আজ ওর। প্রতিভার প্রথমে অস্বস্তি হলো, সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এত কাল একা কাটিয়েছে, এই প্রথম কোনো ছেলের পাশে ঘুমাবে, তাও তার বুকে। এমন অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। সকাল 7:30। ঘুম ভাঙার পর প্রতিভা নিজেকে ইয়ামিনের বুকে আবিষ্কার করলো। ইয়ামিন এক দৃষ্টিতে প্রতিভার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা খেয়াল করতেই কিঞ্চিত লজ্জা পেল প্রতিভা। লজ্জায় চোখ নামিয়ে নিল সে। ইয়ামিন মুচকি হেসে প্রতিভার কপালে চুমু দিয়ে উঠে বসলো। এত লজ্জা পেও না প্রকৃতি কন্যা, আমার হৃদয়েশ্বরী। লজ্জা পেলে তোমাকে অনেক মায়াবী দেখায়, পুরো ক্যান্ডি। ঘুম থেকে ওঠার পর তোমাকে কতটা স্নিগ্ধ লাগছে সেটা কি জানো তুমি? কবে যেন হার্ট ফেল করে মারা যাই আমি। এতটা পাগল করো না আমার প্রাণেশ্বরী, এতে যে আমার প্রাণ যায়। মৃত্যুর কথা শুনে প্রতিভা দ্রুত ইয়ামিনের মুখে হাত দিল
আলাই বালাই কাটি কালাই। ছু, একদম বাজে কথা বলবেন না আপনি। সকাল সকাল কি সব অশুভ কথা শুরু করেছেন? ফাইন, সরি বউ, আর বলবো না। যদি কখনো কিছু হয়, তুমি আছো তো, আমাকে বাঁচিয়ে নিও তুমি। প্রতিভাকে নিজের বাহুডোরে নিয়ে শান্তি লাগছে। এই বুকের মরুভূমিতে অবশেষে তুমি নামক বৃষ্টি নামলো বলো। আমি পরিপূর্ণ তোমাকে পেয়ে, পরিপূর্ণ আমার হৃদয়। ইহকালে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন সবটা নিয়েই আমি সন্তুষ্ট। আর কিছু চাই না আমার। ভালোবাসি প্রতিভা। আমিও আপনাকে ভালোবাসি। ও হে প্রিয়তমা, এভাবে লজ্জা পেও না। আমি তো এখনো কিছুই করিনি। এত লজ্জা পেলে কি হবে বলো? ইস, যাও ফ্রেশ হয়ে নাও। আমার তো কেউ নেই তুমি ছাড়া। আজ না হয় আমি তোমাকে ব্রেকফাস্ট করে খাওয়াই। না না, আপনাকে কষ্ট করতে হবে না। আমি আছি তো, আমি রান্না করব। অবশ্যই করবে, কিন্তু আজ নয়, কাল থেকে। আমি তোমাকে পরিপূর্ণ সহযোগিতা করব। জানো তো, স্ত্রীর প্রতিটি কাজে স্বামীর সাহায্য করা সুন্নত। যাও এখন ফ্রেশ হয়ে নাও। হুম। প্রতিভা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ইয়ামিন পাশের রুমের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। ডিম পোস্ট আর আলু পরোটা বানিয়ে নিয়ে রুমে আসলো সে। প্রতিভা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। কতটা স্নিগ্ধ দেখাচ্ছে ওকে। ইয়ামিন খাবারের প্লেটটা বিছানার উপরে রেখে প্রতিভার কাছে গিয়ে দাঁড়ালো। প্রিয়তমা, আমার মন যে ছটফট করছে তোমাকে কাছে পাওয়ার জন্য। তুমি কেন এত দূরে বলো তো? ইস, সব সময় বাজে কথা। চলুন, ক্ষুধা পেয়েছে। বাজে কথা নয়, এটা ভালোবাসা। এসো, আমি তোমাকে খাইয়ে দিব। কি? আমি তোমাকে, তুমি আমাকে খাইয়ে দেবে। এতে ভালোবাসা বাড়ে। এত ভালোবাসা কই রাখেন? মনের গহীনে রাখি, শুধু তোমার জন্য। একটা গান আছে জানো, খুব মিলে যায়। বলি? কি? বুকের ভেতরে মনের গহীনে তুমি ছাড়া আর কেহ নাই, নাই গো তুমি ছাড়া আর কেহ নাই। হয়েছে হয়েছে, চলুন এবার। এরপর ইয়ামিন বিছানায় বসে প্রতিভাকেও ইশারায় ওর পাশে বসতে বলল। বিছানায় বসে খাবার খেতে হয় না, বুঝলেন? এতে সংসারের আয় কমে যায়। কে বলেছে এসব কথা? এটা কুসংস্কার। কিছু কিছু কুসংস্কার না মানলেই নয়। মেঝেতে বসুন। মেঝেতে বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম। ইয়ামিন আর কথা বাড়ালো না, ফ্লোরে এসে বসলো সে। স্বামী স্ত্রী একে অপরকে খাইয়ে দেওয়ার মাধ্যমে ব্রেকফাস্ট শেষ করলো। দুদিন পরে ব্যাগপত্র গোছাচ্ছে প্রতিভার মা ফাতেমা বেগম। ইয়ামিনের অনুরোধ তিনি ফেলতে পারেননি। ছেলেটা বারবার মা বলে ডেকে মা ছেলের দোহাই দিয়ে বলেছে তিনি যেন তার ছেলের বাড়িতে থাকেন। মানে ফাতেমা বেগমকে নিজেদের সঙ্গে ফ্ল্যাটে রাখতে চায় ইয়ামিন। ফাতেমা বেগম এতে আপত্তি জানালেও শেষ অবধি ইয়ামিনের কথা আর ফেলতে পারেননি। তবে তারও একটা শর্ত, সেটা হলো বসে বসে মেয়ের জামাইয়ের টাকায় তিনি চলবেন না। আগে যেমন দর্জির কাজ করে আয় করতেন, এখন এখানে থেকেও সেটা করবেন। ফাতেমা বেগমের ঘোর আত্মসম্মান বোধের কাছে হার মেনে ইয়ামিনও আর আপত্তি করেনি। ফেরানিতে প্রতিভাকে নিয়ে এ বাড়িতে এসে তার মাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে ইয়ামিন। বিয়ের পরে কেটে গেছে একটা বছর। আজ ইয়ামিন আর প্রতিভার বিবাহ বার্ষিকী। আর্ট স্কুলে জাঁকজমক আয়োজন করেছে ইয়ামিন। বেলুন, কৃত্রিম ফুল দিয়ে সাজানো হয়েছে সবটা। বিয়েতে যেহেতু অনুষ্ঠান হয়নি, তাই প্রথম বিবাহ বার্ষিকীতে ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে, আর সেটা এই আর্ট স্কুলে। এটা যে প্রতিভার প্রাণ ভোমরা। প্রতিভার চাচা চাচিদেরকেও ইনভাইট করা হয়েছে, যাতে ওনারা আসেন আর দেখেন প্রতিভার মতো মেয়েরাও সুখী থাকতে পারে, বিয়ে করে সংসার করতে পারে। হোক না সেটা ক্ষণস্থায়ী। পৃথিবীতে কেউই অবহেলা লাঞ্ছনার পাত্রী না। ফাতেমা বেগমও অনেক খুশি মেয়েকে একজন সঠিক ছেলের হাতে তুলে দিয়ে। বিগত 1 বছরে ছেলেটা প্রতিভার যত্ন আত্মীতে কোনো ত্রুটি রাখেনি। একজন কাজের লোকও রেখেছে যাতে প্রতিভার কষ্ট না হয়। প্রতি 1.5 মাস অন্তর অন্তর ইয়ামিন নিজে প্রতিভাকে মেডিকেল নিয়ে যায়, নিজে 3 মাস পর পর রক্ত দেয়। আর মাঝের মাসটাতে ইয়ামিনের এক কলিগ রক্ত দেয়, যার জন্য রক্ত নিয়ে এখন কোনো অসুবিধা হয় না প্রতিভার। প্রতিভা ইয়ামিনের সম্পর্কটাও আরো 5টা দম্পতির মতো স্বাভাবিক। তবে ইয়ামিন এখন অব্দি বাচ্চা নেওয়ার কথা মুখেও আনেনি, কারণ সে চায় না প্রতিভার কিছু হোক। সে প্রতিভাকে কিছুতেই হারাতে চায় না। স্কুলে সমস্ত বাচ্চাদের গার্জিয়ানরাও এসেছে। কেক কাটা, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ইয়ামিন বাচ্চাদের সঙ্গে মেতে উঠল। ইয়ামিন যে বাচ্চা প্রেমী সেটা ভালো করেই বুঝতে পারছে প্রতিভা। নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে ওর। আজ ওর জন্য ইয়ামিন বাবা হওয়ার সুখ আনন্দ থেকে বঞ্চিত। সে তো বাবা হওয়ার যোগ্যতা রাখে,
সে ক্ষমতাও তার রয়েছে। অক্ষম তো প্রতিভা নিজে। এমন নয় যে সে বাচ্চা জন্ম দিতে পারবে না, কিন্তু বাচ্চাটাও যদি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে জন্ম নেয় তখন কি হবে? সেই যন্ত্রণাগুলো যে অনেক কষ্টকর। কোনো মাই চায় না তার সন্তানরা কষ্ট পাক। এই জন্যই প্রতিভা বাচ্চা নিতে চায় না। না, আমাকেই কিছু একটা করতে হবে। আমি তো বেশি দিন বাঁচবো না, হয়তো 9.5 বছর বাঁচবো। আর এরপর ইয়ামিনের কি হবে? তাকে আমি কখনোই সন্তান সুখ থেকে বঞ্চিত করতে পারবো না। তার অধিকার আছে বাবা হওয়ার। ও তো অক্ষম নয়। রিমের জড়িয়ে ধরায় ভাবনার জগৎ থেকে বের হলো প্রতিভা। মুচকে এসে রিমকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিল। মামনি, রাক্ষস আঙ্কেলকে দেখো, এতগুলো বাচ্চা পেয়ে আমাকে ভুলে গেছে। ঝিমটাও ওদের দলে যোগ দিয়েছে। এখন আমি কি করব? ইস, আমার যদি একটা ভাই বোন থাকতো, দুজন মিলে ঝিম আর রাক্ষস আঙ্কেলকে মজা দেখাতাম। তাই তোমার আরো ভাই বোন চাই বুঝি সোনা? এতগুলো। রিমঝিমের মা রাজিয়া এগিয়ে এসে দাঁড়ালো। কি হয়েছে প্রতিভা? পাজিটা আবার কি করেছে? কিছু না ভাবি, ও ভাই বোন নিয়ে আফসোস করছে। বেবি তো নিতেই পারেন। না গো, দুটো হয়ে গেছে, আর চাই না। আর তাছাড়াও ঝিমের বেলার সিজার করার সময় লাইগেশন করে নিয়েছি, আর বেবি হবে না। ও মামনি, তুমি আমাকে ভাই বোন এনে দাও, তাহলেই হবে। আমি ওর সঙ্গে সারা দিন খেলবো। রিমের মুখে এই কথা শুনে চুপ হয়ে গেল প্রতিভা। প্রতিভার মনের অবস্থা বুঝতে পেরে রাজিয়া রিমকে খেলতে পাঠিয়ে দিল। কিছু মনে করো না প্রতিভা, রিম বাচ্চা মানুষ, ও তো কিছু বোঝে না। আমাদের ইয়ামিনটাকে দেখো, বাচ্চা পেলে একদম মাথা ঠিক থাকে না। কি করে বাচ্চাদের সাথে খেলছে দেখো, শিং ভেঙে বাছুরের দলে যোগ দিয়েছে। আপনার দেবর খুব বাচ্চা পছন্দ করে, তাই না ভাবি? খুব। রিম যখন হলো, ইয়ামিন তো রিমকে কারোর কাছেই দেয় না। অফিসের কাজ শেষে রাত 11টা-12টার দিকে হলেও আমাদের বাড়িতে আসতো রিমকে আদর করার জন্য। ঝিমের বেলায়ও তাই, পাগল একটা। ও প্রতিভা আর কথা না বাড়িয়ে সেখান থেকে সরে এসে এক সাইডে চেয়ারে বসলো। নিজেকে কেমন অপরাধী অপরাধী লাগছে ওর। ইয়ামিন যতই বিয়ের জন্য পাগলামি করুক, ওর একদম রাজি হওয়া উচিত হয়নি। প্রতিভা চুপচাপ বসে আছে আর চোখের পানি মুছছে। হঠাৎ ওর সামনে লেবু পানির গ্লাস ধরলো কেউ। প্রতিভা মাথা তুলে দেখে একজন অপরিচিত মেয়ে। আপনি? আমি তোমার হাজবেন্ডের কলিগ। ইয়ামিন এটা পাঠালো, খেয়ে নাও। মেয়েটির কথা শুনে প্রতিভা সাইডে তাকাতে ইয়ামিন ইশারায় খেতে বলে, আবার বাচ্চাদের সঙ্গে মাস্তিতে যোগ দিল। প্রতিভা মেয়েটি থেকে গ্লাস নিয়ে খেয়ে নিল লেবু পানি। তোমার নাম তো প্রতিভা, তাই না? জি আপু। আমি লামিয়া। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। ভাগ্য করে বর পেয়েছো গো। জানো, আমি কতগুলো বছর ধরে ইয়ামিনকে পটানোর চেষ্টা করছি, কিন্তু ও বারবার আমাকে রিজেক্ট করেছে। ওর নাকি কোনো মেয়েকে মনে ধরে না। অবশেষে তোমাকে মনে ধরলো, আমার বিয়েও করলো, আর আমি চিরকুমারী থেকে গেলাম। ভালোবাসেন ইয়ামিনকে? ভালোবাসি মানে খুব ভালোবাসি গো, কিন্তু আল্লাহ তো সবার কপালে সবাইকে রাখে না। ইয়ামিন আমার ভাগ্যে ছিল না, তাই ওকে পাইনি, তুমি পেয়েছো। আমি দূর থেকেই দেখি, ভালোবাসলে যে পেতেই হবে এমন কোনো কথা নেই। ভাগ্য তো সহায় হতেও পারে আপু। হতে পারে আপনি ইয়ামিনকে পেয়ে গেলেন। মানে কি বলতে চাচ্ছ তুমি? বাচ্চা দিতে পারবেন ইয়ামিনকে? হোয়াট? আপু, আমি চাই ইয়ামিন সুখে থাকুক। আমার মতো মেয়েকে নিয়েও কখনোই সুখী হবে না। কে বলেছে তোমাকে ইয়ামিন সুখী নয়? আমার মতে তোমাকে পেয়ে ইয়ামিন পৃথিবীর শ্রেষ্ঠ সুখী ব্যক্তি। ও তোমাকে ঠিক কতটা ভালোবাসে সেটা তোমার ধারণারও বাইরে প্রতিভা। আমাদের ভালোবাসার সন্ধিক্ষণ ক্ষণস্থায়ী ছিল আপু। আর কতদিনই বা বাঁচবো বলুন? আর আমাকে নিয়ে কোনো আফসোস নেই, বিশ্বাস করুন। আমি জানি ইয়ামিন আমাকে অনেক ভালোবাসে। আমি সত্যিই লাকি ওনার মতো একজন মানুষকে স্বামী রূপে পেয়ে। ওনাকে পেয়ে আমার জীবন সুন্দর হলেও ওনার জীবন যে থমকে গেছে আপু। উনি কতটা বাচ্চা প্রেমী দেখেছেন, আর আমি তো ওনাকে বাবা হওয়া থেকে বঞ্চিত করেছি। কি যাতা বলছো প্রতিভা? ইয়ামিনের বাচ্চা কাচ্চার কোনো প্রয়োজন নেই, সে তোমাকে নিয়ে সুখী। এই পৃথিবীতে আমি ছাড়া ওনার আর আপন বলতে কেউ নেই। আমি ওর কয় বছর পর মরে যাব, তারপর ওনার কি হবে ভেবে দেখেছেন? আমি হিনা কাকে আঁকড়ে থাকবেন তিনি? একটা বাচ্চা হলে তাকে আঁকড়ে অন্তত বাঁচত। আমি ইয়ামিনকে খুব ভালোবাসি আপু। ওনার মতো মানুষ আজকালকার যুগে সহজে পাওয়া যায় না। আমি ওনাকে সুখী দেখতে চাই। উনি সুখী আছে বললেও আমি জানি ভেতরে ভেতরে বাচ্চার জন্য ঠিকই হাহাকার করেন উনি।
যেমনটা আমিও করি, কিন্তু আমি যে নিরুপায়। তাই নিজের বুকে পাথর রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি ইয়ামিনকে আমি দ্বিতীয় বিয়ে দেব। ইসলামে তো দ্বিতীয় বিয়ের বিধান আছে বলুন। প্রথম স্ত্রী অনুমতি দিলে সেই বিয়ে ন্যায্য। সেখানে আমি ওনার স্ত্রী হয়ে নিজেই ওনার দ্বিতীয় বিয়ে দিতে যাচ্ছি। প্রতিভা, কি আজে বাজে কথা বলছো? এসব কথা মাথা থেকে ছেড়ে ফেলো। ইয়ামিন এসব শুনলে কতটা কষ্ট পাবে জানো তুমি? আপনিও তো কষ্ট পান ওনাকে না পেয়ে। আপনি কি ওনাকে ভালোবাসেন না বলুন? ভালোবাসি, কিন্তু প্রতিভা লামিয়া নামের মেয়েটির হাত ধরে অনুনয় করে বলল, আমি আপনার কাছে অনুরোধ করছি আপু, প্লিজ আমাকে ফেরাবেন না। আপনি ইয়ামিনকে বিয়ে করুন। আমি জানি আপনি ওনাকে সর্বোত্তম সুখী রাখবেন। আপু, আমার অনুরোধটা রাখুন। আপনার কাছে ভিক্ষা চাচ্ছি আমি। লামিয়া প্রতিভাকে জড়িয়ে ধরল। কাজে না পাগলি, অনেক সহজ সরল তুমি প্রতিভা। এভাবে কেউ নিজের স্বামী দ্বিতীয় বিয়ে দিতে চায়? পাগলি মেয়ে। আপু প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে দেখা যাবে সব। কেটে গেল 3 মাস। এই কয় মাসে লামিয়াকে নিয়ে প্রতিভা ইয়ামিনের কাছে কত কত কথা বলেছে তা হিসেব ছাড়া। প্রতিভার উদ্দেশ্য লামিয়ার নানান সুখ্যাতি করে ইয়ামিনের মনে লামিয়ার জন্য জায়গা তৈরি করা। হলো তাই। ইয়ামিন এখন লামিয়াকে নিয়ে অনেক সিরিয়াস। মাঝে মধ্যেই লামিয়া প্রতিভাদের বাড়িতে আসে, নিজের হাতে রান্না করে ইয়ামিনকে খাওয়ায়। লামিয়ার রান্নার প্রশংসায় পঞ্চমুখ ইয়ামিন। ঘুরতে গেলে প্রতিটি অনুষ্ঠানে, বাড়ির ছোট ছোট আয়োজনে লামিয়ার সমান তালে পাশে থাকে। ইয়ামিন এখন যেটাই করুক না কেন লামিয়ার সঙ্গে সবটা ডিসকাস করে তবেই সেটা করে। প্রতিভা ভেতরে ভেতরে কষ্ট আর সুখ দুটোই পাচ্ছে। যাক, অবশেষে ইয়ামিনের মনে লামিয়ার জন্য জায়গা তৈরি হয়েছে। এদিকে লামিয়া আর ইয়ামিনের এত ঘনিষ্ঠতা দেখে বেশ চিন্তিত প্রতিভার মা মিসেস ফাতেমা বেগম। এমন নয় যে ইয়ামিন প্রতিভার প্রতি কেয়ারলেস। ইয়ামিন আগের মতোই প্রতিভাকে কেয়ার করে, যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখেনি সে। কিন্তু লামিয়ার সঙ্গে এত ঘেঁষাঘেঁষি ওনার পছন্দ না। মায়ের মন কিছু তো আজ করতে পারছেনি। মেয়ের সংসার নিয়ে উনি চিন্তিত, কারণ সংসারের ছোটখাটো সব বিষয় লামিয়ার কথা মতো, ওর ইচ্ছে মতো চলে। না জেনে যে কেউ বলবে সংসারটা প্রতিভার নয়, লামিয়ার। মিসেস ফাতেমা বেগম এই বিষয়ে বহুবার প্রতিভার সাথে কথা বলেছে, কিন্তু প্রতিভা বারবার এড়িয়ে গেছে, কারণ প্রতিভা নিজেই তো এসব করাচ্ছে। আজ ইয়ামিনের জন্মদিন। মুক্তা মঞ্চের পাশের বিজেপি ক্যাম্পের সামনে যে সুন্দর মাঠ রয়েছে, সেখানে বসার জন্য সিঁড়ি বানানো হয়েছে 3-4টা। সেগুলোর মধ্যে একটিতে চোখে কালো কাপড় বেঁধে বসে আছে ইয়ামিন। মূলত প্রতিভাই এই কাজ করেছে। প্রতিভা, তুমি কি করছো বলো তো? সারপ্রাইজ দিতে এত সময় লাগে? আর কতক্ষণ এভাবে বসে থাকবো? চোখ জ্বালা করছে তো। 1 মিনিট প্লিজ। আজকে আপনার জন্য অনেক বড় সারপ্রাইজ ওয়েট করছে। আজ আমি আপনাকে এমন কিছু দিতে চলেছি আপনি ভাবতেও পারবেন না। আমার জীবনে সবটাই পেয়ে গেছি আমি, আর কি পাওয়া বাকি আছে বলো? কি এমন সারপ্রাইজ দিতে চাচ্ছ তুমি? এখনই দেব সারপ্রাইজ। আমি চোখের বাঁধন খুলে দিচ্ছি, ওয়েট। আমি না বলে অবধি কিন্তু চোখ খুলবেন না, প্রমিস করুন। ঠিক আছে, তাড়াতাড়ি করো। উফ, তর্স হয়েছে না তাই না? সবুরে মেওয়া ফলে মশাই। এটা ঠিক বলেছ, যেমন আমি তোমাকে পেয়েছি। প্রতিভা ইয়ামিনের চোখের কালো কাপড়টা খুলে দিল। প্রতিভার কথা মতো ইয়ামিন চোখ বুজিয়ে আছে। হঠাৎ নিজের হাতের উপর কারো হাতের ছোঁয়া পেল ইয়ামিন। এবার চোখ খুলুন। ইয়ামিন চোখ খুলে দেখে প্রতিভা লামিয়ার হাত ওর হাতের উপর রেখে দাঁড়িয়ে আছে। প্রতিভার মুখে আনন্দের প্রতিচ্ছবি, কিন্তু চোখে কেমন হারানোর ব্যথা। লামিয়ার পরনে লাল শাড়ি, হাত ভর্তি লাল চুড়ি, হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো ছেড়ে দেওয়া। অসম্ভব সুন্দর লাগছে লামিয়াকে। আমি নিজে লামিয়া আপুকে আপনার হাতে তুলে দিলাম ইয়ামিন। আপনি খুশি তো? এসবের মানে কি প্রতিভা? নিজের হাত সরিয়ে নিয়ে, আপনি তো লামিয়া আপুকে ভালোবাসেন তাই না? নিশ্চয় তাকে জীবন সঙ্গী রূপে কল্পনা করেন। তাই আজ আপনার জন্মদিনে আমি আপনাকে উপহার স্বরূপ লামিয়া আপুকে আপনার হাতে তুলে দিলাম। আমি রেজিস্টার পেপারও নিয়ে এসেছি। সিগনেচার করে আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন আপনারা। আমি আজ অনেক খুশি আপনাকে সুখী করতে পারবো বলে। আমার মৃত্যুর পর লামিয়া আপু আপনাদের অনাগত সন্তানদের নিয়ে সুখে থাকবেন। আমি তো আর আপনাকে সন্তান সুখ দিতে পারিনি, তবে লামিয়া আপু তো দিতে পারবে। আমি জানি লামিয়া আপু আর আপনি একে অপরকে ভালোবাসেন, আপনারা সংসার করবেন। আমাকে বাড়িতে থাকতে দিলেই হবে। যদি না চান তাহলে আপনাদের মাঝে কখনো থার্ড পারসন হব না।
এমনিতেও খুব বেশি দিন বাঁচবো না আমি। মৃত্যুর আগে আপনাকে সুখী দেখতে চেয়েছিলাম, আশা করি দেখে যেতে পারবো। আমি জানি ভেতরে ভেতরে একটা বাচ্চার জন্য আপনিও হাহাকার করতেন। এখন আর কোনো বাধা নেই, আপনি এখন অবশ্যই বাবা হতে পারবেন। আমি নিজে আপনাকে বিয়ের পুরোপুরি ব্যবস্থা করেছি। প্রতিভার চোখ থেকে অঝরে পানি ঝরছে। সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে রেজিস্টার পেপার আর কলম ব্যাগ থেকে বের করলো। এই দেখুন, চোখ থেকে কেমন পানি পড়ছে। এটা কিন্তু মোটেও কষ্টের কান্না নেই, সুখের কান্না। আজ আমি অনেক খুশি। এই নিন, সিগনেচার করুন রেজিস্টার পেপারে। ইয়ামিন এতক্ষণ নিজেকে সংযত রাখলো, আর পারল না। সে প্রতিভার হাত থেকে রেজিস্টার পেপার নিয়ে এক টানে ছিঁড়ে 4 টুকরো করে ছুঁড়ে ফেলে দিল। তারপর ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল প্রতিভার গালে। আমি তোমার থেকে এসব আশা করিনি প্রতিভা। তোমাকে আমি একজন স্ট্রং পার্সোনালিটির মেয়ে ভেবেছিলাম, আর তুমি এসব কি করছো? ছি ছি ছি। আমি কি কখনো বলেছি আমি বাচ্চা চাই? আমি তোমাকে নিয়ে খুশি নই, সুখী নই? আমি কি বলেছি আমি লামিয়াকে ভালোবাসি, ওকে জীবন সঙ্গী করতে চাই? ইয়ামিন, ব্যাস প্রতিভা, এনাফ ইজ এনাফ। এখন আমি বলবো, তুমি শুনবে। হ্যাঁ, আমি লামিয়াকে ভালোবাসি, ওর কেয়ার করি, কিন্তু অন্য মাইন্ডে নয়। আমি ওকে নিজের ছোট বোন ও বেস্ট ফ্রেন্ড মনে করি, এর বেশি কিছু না। ও আমার কলিগ, বেস্ট ফ্রেন্ড, তাই অফিসের যে কোনো কাজ নিয়ে ওর সাথে ডিসকাস করি। তুমিও তো লামিয়ার সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে গেছো। লামিয়া আমার বোনের মতো, তাই কোথাও গেলে কোনো প্রয়োজনে ওকে সঙ্গে করে নিয়ে যাই। আর আমাদের এই সম্পর্কটাকে কোথায় এনে নামিয়েছো তুমি প্রতিভা? ছি, আমি ভাবতেও পারছি না আমার অগোচরে এত কিছু হয়ে যাচ্ছে। আর লামিয়া, তুমি, তোমার থেকে আমি এমনটা এক্সপেক্ট করিনি। শেষে তুমিও, ছি। ইয়ামিন, বিশ্বাস করো, আমি প্রতিভাকে অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু বারবার আমার কাছে অনুরোধ করে কান্নাকাটি করেছে। শেষ অবধি আমি না। শেষ অবধি ওকে না করতে পারোনি, তাই তো? আমাকে জানাতে পারতে এসব কথা, কিন্তু না, সেসব না করে তুমিও ওর সাথে যোগ দিলে। ওয়াও, গ্রেট। আমাকে কি দুজন খেলার পুতুল পেয়েছো তোমরা? নিজেদের যা মন চাইবে সেটাই করবে। তোমাকে আমি ভালোবাসি প্রতিভা। এই প্রতিদান দিলে তুমি। আমার ভালোবাসা কি এতটাই সস্তা মনে হয় তোমার কাছে যে বাচ্চার জন্য ভালোবাসার মানুষকে ছেড়ে দেব, বিকিয়ে দেব নিজের ভালোবাসা? আমার সম্বন্ধে তুমি এই ধারণা পোষণ করো? এতদিনে তুমি এই চিনেছ আমাকে, আমার ভালোবাসার উপর এই বিশ্বাস তোমার প্রতিভা? আমি কি এতদিনেও তোমার মনে আমার জন্য এতটুকু ভালোবাসা তৈরি করাতে পারিনি? কথাগুলো বলার সময় ইয়ামিনের গলা ধরে আসছে। চোখ থেকে ইতিমধ্যে কয়েক ফোঁটা পানিও ঝরে পড়েছে। কতটা কষ্ট পেলে ছেলে মানুষ কাঁদতে পারে। ইয়ামিন আজকে প্রতিভার কর্মে মাত্রাতিরিক্ত কষ্ট পেয়েছে। এই মৌন কষ্টের জের ধরেই তার কান্নার উৎপত্তি। এদিকে প্রতিভাও নিজের কর্ম আর মানসিকতার জন্য অনুতাপে ভুগছে। ওর দ্বারা আজকে অনেক বড় ভুল হয়ে গেছে। ইয়ামিনের ভালোবাসার দিকে প্রশ্নবোধক চিহ্ন তুলেছে ও। কি করে সহ্য করবে ইয়ামিন? এমন তো নয় যে প্রতিভা জানে না, বোঝে না ইয়ামিন ঠিক কতটা ভালোবাসে ওকে। ইয়ামিনের কথার প্রত্যুত্তরে ওর কিছু বলার নেই। কি বা বলবে ও? সত্যিই তো চরম রকমের ভুল প্লাস অন্যায় করে ফেলেছে ও। প্রতিভা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চোখের পানি ফেলছে। লামিয়াও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রতিভার মতো। ওরও কিছু বলার নেই। প্রতিভাকে সাপোর্ট করে এতদূর আসা ওরও যে ভুল হয়ে গেছে। বড্ড বেশি লোভী হয়ে পড়েছিল সে ইয়ামিনকে পাওয়ার লোভ। এখন সেও আন্তরিকভাবে অনুতপ্ত। কেটে গেল কয়েকটা দিন। এই কয়দিনে ইয়ামিন প্রতিভার কেয়ার করলো, যথাসম্ভব এড়িয়ে চলে ওকে। ঠিকমতো সময় দেয় না, রাত করে বাড়ি ফেরে যখন প্রতিভা ঘুমিয়ে পড়ে। সকালেও তাড়াতাড়ি করে উঠে অফিসে চলে যায়। প্রতিভার টেক কেয়ারের জন্য একটা নার্স রেখে দিয়েছে, যাতে প্রতিভার যত্ন আত্মের কোনো ত্রুটি না হয়। প্রতিভার মা মিসেস ফাতেমা বেগম সহ সবার সঙ্গে নর্মাল বিহেভিয়ার করলেও প্রতিভার সঙ্গে কোনো কথা বলে না ইয়ামিন। ওই দিনের ওই ঘটনার পর থেকে প্রতিভার সঙ্গে কোনো কথা হয়নি তার। কি করে কথা বলবে? বড্ড অভিমান হয়েছে যে। এদিকে প্রতিভাও ইয়ামিনের সঙ্গে কথা বলার সাহস পায় না। একটা সরি যে বলবে সেই ক্ষমতাটাও নেই। কেমন ইতস্তত বোধ হয়। ইয়ামিনের এমন ইগনোরের জন্য প্রতিভাও কষ্ট পাচ্ছে।
কষ্ট তো পাচ্ছে দুজনেই, একজন অভিমানে আর আরেকজন অপরাধ বোধে। এই কয়দিনে প্রতিভা বহুবার চেষ্টা করেছে ইয়ামিনের সঙ্গে কথা বলার, কিন্তু সেই সুযোগটাই পায়নি, কারণ ইয়ামিন রাতে দেরি করে ফেরে। হাই পাওয়ারের ওষুধের জন্য প্রতিভা জেগে থাকতে পারে না। আবার সকালে প্রতিভার ঘুম ভাঙার আগেই ইয়ামিন চলে যায়। অফিসে নিজের ডেস্কে বসে আছে ইয়ামিন। ল্যাপটপে নতুন এক গেম সফটওয়্যার তৈরি করার চেষ্টা করছে সে। লামিয়া এসে ইয়ামিনের পাশে দাঁড়ালো। ইয়ামিন স্যার, বলো। টাইপিং করতে করতে, আমি সত্যি লজ্জিত ওই দিনের জন্য। আসলে আমি ইটস ওকে, বাদ দাও এসব, আমি কিছু মনে করিনি। তাহলে প্রতিভার সাথে এমন করছেন কেন? ও তো বাচ্চা মেয়ে, একটা ভুল করে ফেলেছে। ও কি ক্ষমা করা যায় না? আপনিও তো ওকে ভালোবাসেন, প্রতিভা আপনাকে ভালোবাসে। কষ্ট তো দুজনেই পাচ্ছেন, ওকে ক্ষমা করে দিন না। ভালোবাসলেই ক্ষমা করতে নেই। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মান বোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজ হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। লামিয়া আর কিছু বলল না। ইয়ামিনের কথার পরিপ্রেক্ষিতে ওর কিছুই বলার নেই, তাই চুপচাপ ইয়ামিনের কাছে থেকে চলে আসলো ও। রাত 11টার পর অফিসের কাজ শেষ করে বাসায় আসলো ইয়ামিন। নিজেতে বেডরুমে ঢুকে দেখে রুমে বাল্ব চলছে, প্রতিভা বিছানায় নেই। এখন তো ওর ঘুমিয়ে থাকার কথা, গেল কোথায় মেয়েটা? হয়তো ওর মায়ের রুমে আছে। ইয়ামিন মিসেস ফাতেমা বেগমের রুমের দিকে যেতে গিয়েও গেল না। বৃদ্ধা মানুষ, হয়তো মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। এত রাতে ডাকাডাকি করা ঠিক হবে না। দীর্ঘশ্বাস ছেড়ে ইয়ামিন বিছানায় বসে নিজের পায়ের মোজা খুলতে লাগলো। অনেক বেশি টায়ার্ড লাগছে ওর। ইয়ামিন মোজা খুলে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াতেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো প্রতিভা। চোখ মুখ ভেজা আর কেমন একটা ফ্যাস ফ্যাসে ফোলা ফোলা লাগছে, হয়তো কান্না করেছে। প্রতিভাকে এভাবে দেখে ইয়ামিনের বুকে চিনচিনে ব্যথা অনুভূত হলো। মনে হচ্ছে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে ও প্রতিভাকে। তবুও মেয়েটাকে এতটুকু শিক্ষা দেওয়া উচিত ছিল। না, আর কষ্ট দেওয়া যাবে না, অনেক হয়েছে। ফ্রেশ হয়ে এসে ওর সাথে কথা বলবো। এত রাতে জেগে আছে কেন ও? জেগে থাকার তো কথা না। ভাবতে ভাবতে ইয়ামিন প্রতিভাকে ক্রস করে চলে যেতে লাগলে প্রতিভা নিজে থেকে ইয়ামিনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আই এম সরি, আমি বড্ড ভুল করে ফেলেছি। আমাকে কি ক্ষমা করা যায় না? প্লিজ ক্ষমা করে দিন না। আর রাগ করে থাকবেন না প্লিজ। আমি আর সহ্য করতে পারছি না। কেউ নিজের ভুলটা বুঝতে পারলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, একটাবার সুযোগ দেওয়া উচিত। প্লিজ আমাকে দ্বিতীয়বার সুযোগ দিন। আমি আর কখনো এই ধরনের কাজ করব না। আমি যে ভালোবাসি আপনাকে, অনেক বেশি ভালোবাসি। হয়তো আপনার মতো এতটা ভালোবাসতে পারিনি, তবুও তো ভালোবাসি। আমাকে ক্ষমা করে দেয়া যায় না? আমি কি ক্ষমার অযোগ্য? প্রতিভার এমন আচরণে বুকের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে ইয়ামিনের। মান অভিমান দূরে ঠেলে সেও বুকে আগলে নিল নিজের প্রেয়সীকে। কাঁদতে কাঁদতে একসময় কান্না থামিয়ে ফুফাতে লাগলো প্রতিভা। ইয়ামিন প্রতিভাকে নিজের বুক থেকে সরিয়ে তার কপালে চুমু দিল। কাঁদে না পাগলি, আমি আছি তো। ক্ষমা করেছেন তো? আমি তো রাগ করিনি। তুমি রাগ আর অভিমানের পার্থক্য বোঝো না। আসলেই বুদ্ধি কম। খাবার খেয়েছো? কি হলো, খাওনি? প্রতিভা ডানে বামে মাথা জাগালো, যার অর্থ সে খাবার খায়নি। খাওনি কেন তুমি? এমন করলে কি হবে? তোমার কত রকমের ঔষধ রয়েছে তো। ঔষধ খেলে ঘুম পাই, জেগে থাকতে পারি না। তাই আজকে খাবার ওষুধ কিছুই খাইনি, যাতে আপনার সঙ্গে কথা বলতে পারি। ও শিট, বিউটি নার্সের নাম। এত কেয়ারলেস কি করে হতে পারলো? ওর উপর পুরো রেসপন্সিবিলিটি দিয়েছিলাম আমি। বিউটি আপুকে কিচ্ছু বলবেন না প্লিজ, ওনার কোনো দোষ নেই। আপু অনেক চেষ্টা করেছে আমাকে খাওয়ানোর, আমিই খাইনি। আম্মুও বলেছিল খাওয়ার জন্য, আমি কারোর কথাই শুনিনি। খুব ভালো করেছো, এখন খাবে এসো। নিজের প্রতি এত কেয়ারলেস হলে চলবে? তুমি তো এমন ছিলে না প্রতিভা। মানুষ উইক থেকে স্ট্রং হয়, আর তুমি দিন দিন স্ট্রং থেকে উইক হয়ে যাচ্ছ। প্রতিভা প্রতিউত্তরে কিছু না বলে টেডি স্মাইল দিল। প্রতিভার মাথায় এখন অনেক কিছু চলছে। কঠিন সিদ্ধান্ত নিয়েছে সে। ও নিজেই কনসেপ্ট করবে, ওর আর ইয়ামিনের সন্তান পৃথিবীতে আনবে। এমন তো নয় যে 100% শিওর বাচ্চা থ্যালাসেমিয়া রোগী বা এ রোগের বাহক হয়ে জন্ম নেবে। 25% এক্ষেত্রে সুস্থ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাও আছে। আর বাচ্চা গর্ভে থাকাকালীন সময়ে চেক আপ করে টেস্ট করে জানা যায় বাচ্চা আদৌ সুস্থ কিনা।
আল্লাহ তো ওদের ভাগ্যে সুস্থ বাচ্চাও রাখতে পারে। একবার রিস্ক নিয়ে দেখাই যায়, বাকিটা আল্লাহ ভরসা। কেটে গেল 3টা মাস। ইয়ামিন দুপুরে লাঞ্চ টাইমে মসজিদে নামাজ আদায় করার পর বাসায় এসেছে খাবার খাওয়ার জন্য। বাসায় এসে দেখে মিসেস রাজিয়া রিমঝিম এসেছে। ইয়ামিনকে দেখে রিমঝিম দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো। সুখবর সুখবর আঙ্কেল। কিসের সুখবর সোনা? আমরা বলবো না আম্মু, মামনি বলতে নিষেধ করেছে। তুমি তোমার রুমে যাও, মামনি নিজেই বলবে। তাই নাকি? সারপ্রাইজ আছে মনে হচ্ছে। তাই তো। রিমঝিম, কি বলছো তোমরা আঙ্কেলকে? আমরা কিচ্ছু বলিনি, সত্যি। ইয়ামিন, তুমি রুমে যাও, প্রতিভা তোমার জন্য ওয়েট করছে। কি হয়েছে ভাবি? হয়েছে তো অনেক কিছুই, প্রতিবার থেকেই জেনে নিও কেমন। ইয়ামিন কিছু না বলে নিজের রুমে গেল। রুমে গিয়ে এদিক ওদিক তাকিয়ে প্রতিভাকে খোঁজার চেষ্টা করছে সে। বেলকনির দিকে তাকাতেই দেখতে পেল প্রতিভা নীল শাড়ি পরে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ইয়ামিন নিজের শার্টের কলারের টাই ঢিলা করতে করতে সেদিকে এগিয়ে গেল। প্রতিভার পেছনে গিয়ে দাঁড়াতেই প্রতিভা এদিকে ঘাড় ঘুরে মিষ্টি হাসি দিল। ইয়ামিন বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। প্রতিবার এমন সাজগোজ, সবার এমন আচরণের কারণ কি? ইয়ামিন প্রতিভাকে কিছু বলতে যাবে, তার আগে প্রতিভা একটা লাল গোলাপ আর গোল করে মোড়ানো একটা কাগজ ইয়ামিনের দিকে এগিয়ে ধরল। কি এটা? আগে খুলে দেখুন। ইয়ামিন প্রতিভার দিকে একবার সরু দৃষ্টিতে তাকিয়ে চোখ নামিয়ে নিল। কাগজের ফিতা খুলে কাগজটা খুলে দেখতেই অবাক হয়। প্রতিভার দিকে তাকালো সে। প্রতিভার মুখে লেগে আছে মিষ্টি হাসি। ইয়ামিন ইতিমধ্যে ঘামতে শুরু করেছে। কপাল বেয়ে চিকন ঘাম গড়িয়ে পড়ছে। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না সে। ইয়ামিনের থেকে কোনো রেসপন্স না পেয়ে প্রতিভা নিজেই ইয়ামিনের গলা জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশন মিস্টার ইয়ামিন চৌধুরী, আপনি বাবা হতে চলেছেন। কি হলো, আপনি খুশি নন? প্রতিভা, আর ইউ সিরিয়াস? রিপোর্টটা দেখুন, আমি কনসিভ করেছি, 2 মাস চলছে। তুমি কি ইচ্ছে করে কনসিভ করেছো? অবশ্যই। কনসিভ করার জন্য আমি পিল খাওয়া বাদ দিয়েছিলাম। এতদিনে আমার আপনার অংশ আমাদের সন্তানও পৃথিবীতে আসবে। বলুন। প্রতিভা, আমি বলিনি আমার বাচ্চা প্রয়োজন। আজ তোমার এই সিদ্ধান্তে যদি তোমার কিছু হয়ে যায় তখন? ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখুন। ইয়ামিন কিছু না বলে প্রতিভাকে শক্ত করে জড়িয়ে ধরল। বাবা হতে চলেছে এটা শোনার পর যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি প্রতিভাকে হারানোর ভয় জেগে ধরেছে ইয়ামিনের মনে। 2 মাস পর সিএনজি করে বাসার দিকে যাচ্ছে লামিয়া আর প্রতিভা। হসপিটালে চেক আপের জন্য গিয়েছিল তারা। গত 2 সপ্তাহ যাবৎ ইয়ামিনের টাইফয়েড জ্বর হওয়ায় সে বেড রেস্টে রয়েছে। প্রতিভা পুরো পাথরের মূর্তির ন্যায় বসে আছে। লামিয়াও চুপচাপ। টেস্ট রিপোর্টে ধরা পড়েছে প্রতিভার অনাগত সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এটা জানার পর থেকে প্রতিভা কেমন চুপচাপ হয়ে গেছে। লামিয়া অনেক চেষ্টা করেছে কথা বলার, কিন্তু প্রতিভার কোনো সাড়া নেই। বাসায় এসে দেখে ইয়ামিন কুশন কোলে নিয়ে সোফায় বসে আছে। মিসেস ফাতেমা বেগম লামিয়া আর প্রতিভাকে দেখে দ্রুত পানি আনতে গেলেন। ইয়ামিন ওদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, টেস্ট করিয়েছো? প্রতিভা কোনো জবাব না দিয়ে চুপচাপ নিজেদের রুমে চলে গেল। কি হয়েছে লামিয়া, সব ঠিক আছে তো? প্রতিভা এমন চুপচাপ কেন? কিছু না বলে এইভাবে চলে গেল। টেস্ট করিয়েছিস? রিপোর্টে কি এসেছে? কিছু ঠিক নেই ইয়ামিন স্যার। কি হয়েছে? লামিয়া রিপোর্টের ফাইলটা ইয়ামিনের দিকে এগিয়ে দিল। ইয়ামিন রিপোর্টটা পড়ে পুরো স্তব্ধ হয়ে গেছে। স্যার, প্রতিভা একদম ঠিক নেই, ও কেমন চুপচাপ হয়ে গেছে। ওর সাথে কথা বলার চেষ্টা করুন স্যার, তা না হলে প্রবলেম হয়ে যাবে। ইয়ামিন কিছু না বলে ফাইলটা সোফার উপর রেখে দ্রুত রুমে চলে গেল। রুমে ঢুকে দেখে প্রতিভা এলোমেলো ভাবে বিছানায় বসে আছে। গায়ের বোরকাটাও খুলেনি, কেমন একটা বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। ইয়ামিন এগিয়ে গিয়ে প্রতিভার পাশে বসে প্রতিভাকে বুকে জড়িয়ে নিল। ইয়ামিনের সংস্পর্শে এসে ঢুকরে কেঁদে উঠল প্রতিভা। কাঁদছো কেন তুমি? পাগলি মেয়ে, এভাবে কান্না করতে আসে নাকি? সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হওয়ার নেই। আমাদের সন্তান যদি জীবিত অবস্থায় জন্ম নেয়, আল্লাহ যদি ওকে হায়াত দান করে, তাহলে সারা জীবন আমার মতো এত যন্ত্রণা সহ্য করে বাঁচতে হবে। আমি তো এমন চাইনি। আল্লাহর কাছে দিন রাত প্রার্থনা করেছি, আমার সাথে যা হয়েছে হয়েছে, যা হবার হবে, কিন্তু আমার সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে এনে দাও, সে যেন একদম সুস্থ থাকে। তাহলে কেন এমন হলো বলুন? প্রতিভা নানান প্রলাপ বকছে আর ঢুকরে ঢুকরে কাঁদছে। ইয়ামিন কি বা বলবে? সবই আল্লাহর ইচ্ছে।
এর উপর তো কারোর হাত নেই। প্রতিভা, শান্ত হও। আমাদের সন্তান পৃথিবীতে আসার পর থেকেই আমরা ওর ট্রিটমেন্ট করাবো। তুমি তো জানো এখনকার চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত। আশা করি রোগের উপসর্গ তীব্র হবে না। আমি রিসেন্টলি পড়েছি থ্যালাসেমিয়া চিকিৎসা সম্পর্কে। নিয়মিত রক্ত পরিসঞ্চালন, রক্তের আয়রন কমানোর ওষুধ প্রয়োগ, জটিলতার নির্ণয় ও নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া, প্লীহা বড় হলে সার্জারি করে ফেলে দেওয়া, ক্ষেত্র বিশেষে এই চিকিৎসার শরণাপন্ন হতে হবে। অস্থি মজ্জা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীর শরীর থেকে পুরোপুরি নির্মূল করা যায়। আপন ভাই বোন বা বাবা মা যদি সুস্থ বাহক হয় আর তার সঙ্গে যদি 100% HLA ম্যাচ হয়, তবে তার শরীরের স্টেম সেল নিয়ে রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। এতে 90% ক্ষেত্রে সফলতার সঙ্গে রোগ মুক্ত করা যায়। এই HLA এর পূর্ণরূপ হলো হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এটি মানুষের মধ্যে উপস্থিত MHC জিন কমপ্লেক্সের একটি রূপ। আমরা আমাদের সন্তানকে প্রপার ট্রিটমেন্ট করাবো, বুঝেছো? এখন কান্না বন্ধ করো। এর উপর তো আমাদের কোনো হাত নেই, সবই আল্লাহর ইচ্ছা। তুমি এভাবে যদি ভেঙে পড়ো তাহলে কিভাবে সব ঠিক থাকবে বলো? শক্ত হও তুমি। তুমি একজন মা, মায়েদের সবসময় শক্ত থাকতে হবে নিজের সন্তানের জন্য। ফ্রেশ হও তো। কি অবস্থা করেছো নিজের, পুরো পাগলি দেখাচ্ছে। এরকম করলে কিন্তু আমাদের সন্তান তোমাকে পাগলি বলবে, পেতনি বলবে। তখন কেমন লাগবে বলো তো? হাই হাই, আমার এত সুন্দরী কিউট মিষ্টি একটা বউ কিনা শেষে পাগলি আর পেতনি হয়ে যাবে। ভাবতেই কেমন লাগছে আমার। জাস্ট ইমাজিন করো। কে? থামুন তো, সব সময় বাজে কথা। কেটে গেল কয়েকটা দিন। প্রতিবার ব্লাড নেওয়ার ডেট ওভার হয়ে গেছে। এত চেষ্টা করেও ও নেগেটিভ গ্রুপের কোনো ডোনার পাওয়া যাচ্ছে না। গত মাসে ইয়ামিনের সেই কলিগ ব্লাড দিয়েছিল। 3 মাস না হলে তো সে আর ব্লাড দিতে পারবে না। এছাড়া তিনি বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছেন। ইয়ামিনের টাইফয়েড জ্বর বেশ অনেকটাই কম, কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি সে, যার কারণে তার পক্ষে ব্লাড দেওয়া ইম্পসিবল। এদিকে প্রতিভার অবস্থাও খারাপ। ইমিডিয়েটলি ব্লাড না পেলে গর্ভে থাকা বাচ্চা আর প্রতিভা দুজনেরই মৃত্যু ঝুঁকি রয়েছে। ইয়ামিন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ইমার্জেন্সি রক্ত চেয়ে পোস্ট করেছে। এখন অবধি ডোনার পাওয়া যায়নি। ও নেগেটিভ নেয়ার গ্রুপ হলেও এতটা রেয়ার না যে একজন ডোনারও পাওয়া যাবে না। কিন্তু এখন এমন কেন হচ্ছে বুঝতে পারছে না ইয়ামিন। বিকেলে ইয়ামিন ল্যাপটপ নিয়ে বসে আছে, যদি কোনো ডোনারের সন্ধান মিলে সেই আশায়। প্রতিভা শরীরে যন্ত্রণায় এক প্রকার কাতরাচ্ছে। প্রতিভা ওর মায়ের ঘরে আছে। মিসেস ফাতেমা বেগম মেয়ের সেবা করছেন। হঠাৎ ইয়ামিনের ফোনে কল আসলো, আননোন নম্বর থেকে। কল রিসিভ করে কথা বলে ইয়ামিন জানতে পারলো এটা এক ডোনারের ফোন কল। পোস্টে নম্বর দেওয়া ছিল, সেটা দেখেই কল করেছেন তিনি। ইয়ামিন লোকটিকে রাজশাহী মেডিকেলে আসতে বলল দ্রুত। ইয়ামিন পাশের রুমে গিয়ে দেখে প্রতিভা ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। মা, আপনি প্রতিভাকে তাড়াতাড়ি রেডি করান। ডোনার পাওয়া গেছে, আমরা এক্ষুনি মেডিকেলে যাব। প্রতিভা, ওঠো, চিন্তা করো না তুমি। প্রতিভা শোয়া থেকে উঠে বসলো। প্রতিভার মা মিসেস ফাতেমা বেগম মেয়েকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন। ওয়াশরুমে ঢুকিয়ে বাইরে চলে আসলেন তিনি, কারণ প্রতিভার প্রস্রাবের বেগ এসেছে। প্রায় 5 মিনিট পর ওয়াশরুমের ভেতর থেকে প্রতিভার চিৎকার শোনা গেল। ইয়ামিন আর মিসেস ফাতেমা বেগম তাড়াতাড়ি ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকে দেখে পুরো ফ্লোর রক্তে মাখামাখি। প্রতিভা এক কোণায় হাত পা ছড়িয়ে বসে পেটে হাত রেখে চেঁচাচ্ছে। মিসেস ফাতেমা বেগম দৌড়ে গিয়ে মেয়েকে চেপে ধরলেন। কি হয়েছে মা তোর? এত রক্ত কই থেকে আসলো? কি রে? আম্মু, আমি জানি না। আমি প্রস্রাব করার জন্য বসতে যাব, তখনই কি যেন আমার জয়রনালীর ওখান থেকে ধপ করে টয়লেটে পড়ে গেল। বুঝতে পারিনি। তারপর থেকে এরকম ব্লিডিং হচ্ছে, পেটে ভীষণ ব্যথা করছে আম্মু। মরে যাচ্ছি আমি। আমার বাচ্চা। সেন্সলেস হয়ে গেল প্রতিভা। ইয়ামিন দ্রুত প্রতিভাকে কোলে তুলে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো ওই অবস্থাতেই। লিফটে করে নিচে নেমে একটা ট্যাক্সি ডেকে প্রতিভাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। ইয়ামিন ও মিসেস ফাতেমা বেগম ভয় আর চিন্তায় ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে ইয়ামিন। মিসেস ফাতেমা বেগম তো আয়াতুল কুরসি পড়ছে আর কান্নাকাটি করছে। হসপিটালের কেবিনে সেন্সলেস অবস্থায় শুয়ে আছে প্রতিভা। পাশের বেডে ডোনার লোকটি শুয়ে আছেন।
প্রতিভাকে রক্ত দিচ্ছেন তিনি। বাইরে বসার জায়গায় চিন্তা আর ভয় নিয়ে বসে আছে ইয়ামিন। ইয়ামিনকে ভরসা দিচ্ছে রিয়াজ। মিসেস ফাতেমা বেগমের কান্নাকাটি বন্ধ হওয়ার নামই নেই। রিয়াজের স্ত্রী মিসেস রাজিয়া তাকে সামলাচ্ছেন। ডক্টর প্রতিভার কেবিন থেকে বেরিয়ে আসলে ইয়ামিন তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। ডক্টর, আমার ওয়াইফ আর বাচ্চা ঠিক আছে তো? আপনার ওয়াইফ এখন আউট অফ ডেঞ্জার, ওনাকে ব্লাড দেওয়া হচ্ছে, বাট আই এম সরি টু সে আপনার বাচ্চাকে আমরা বাঁচাতে পারিনি। কথাটা শুনে ফ্লোরে ধপ করে বসে পড়ল ইয়ামিন। প্রতিভা এটা জানতে পারলে ও এটা মেনে নেবে কি করে? রিয়াজ এসে ইয়ামিনকে ধরে দাঁড় করালো। শান্ত হ ভাই, নিজেকে শক্ত কর। আপনার ওয়াইফের শরীরে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল, সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, আপনারা সেই বিষয়ে অবগত। গর্ভে থাকা বাচ্চাটাও থ্যালাসেমিয়া আক্রান্ত ছিল। নির্দিষ্ট সময়ে ব্লাড অ্যারোপ না করায় বাচ্চা এবং মা দুজনেই মৃত্যু ঝুঁকিতে ছিল। আপনার ওয়াইফকে তো বাঁচিয়ে নিয়েছি, বাট আপনার সন্তান আগে থেকে মৃত ছিল। আই এম সরি মিস্টার ইয়ামিন চৌধুরী, আপনি নিজেকে শক্ত করুন। আপনার ওয়াইফের সেন্স আসলে ওনার সাথে দেখা করতে পারবেন। বি স্ট্রং ম্যান, প্লিজ। ডক্টর ইয়ামিনের কাঁধে দুবার ধীরে চাপড় মেরে চলে গেল। ইয়ামিনের চোখ ছলছল করছে, তবুও নিজেকে সামলে নর্মাল রাখার চেষ্টা করছে ও। প্রতিভার সামনে কিভাবে দাঁড়াবে বুঝতে পারছে না ইয়ামিন। ঘন্টাখানেক পর প্রতিভার সেন্স আসলে নার্স এসে ইয়ামিনকে ভেতরে যেতে বলল। ইয়ামিন কেবিনে ঢুকে দেখে বেডে হেলান দিয়ে শুয়ে আছে প্রতিভা, হাতে স্যালাইন চলছে ওর। ইয়ামিন গিয়ে চেয়ার টেনে বসলো। আওয়াজ পেয়ে চোখ মেলে তাকালো প্রতিভা। ইয়ামিন মাথা নিচু করে বসে আছে। আমার বেবি ঠিক আছে তো ইয়ামিন? কি হলো, চুপ করে আছেন কেন আপনি? আমার বেবি ঠিক আছে তো, বলুন না। কেমন লাগছে তোমার? এখনো কি পেটে পেইন হচ্ছে? না, আমি ঠিক আছি, কিন্তু আমার বাচ্চা। ইয়ামিন কিছু না বলে উঠে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে চোখের কানিশে আসা চোখের পানি হাত দিয়ে মুছে কেবিন থেকে বেরিয়ে গেল। প্রতিভার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা ওর নেই। ইয়ামিন বেরিয়ে যেতেই মিসেস ফাতেমা বেগম এসে কেবিনে ঢুকলেন। আম্মু, তুমি কাঁদছো? কি হয়েছে আম্মু? আমি তো ঠিক আছি, দেখো কিচ্ছু হয়নি। আচ্ছা, ওনার কি হয়েছে? এমন করে বেরিয়ে গেল কেন? আমার বাচ্চা ঠিক আছে তো আম্মু? মেয়ের প্রশ্ন শুনে মিসেস ফাতেমা বেগম ঢুকরে কেঁদে উঠলেন। তোর বাচ্চা আর নেই রে মা, তখন বলছিলি না কি যেন জরায়ের মুখ দিয়ে টয়লেটে পড়ে গেছে, ওটা গর্ভফুল ছিল রে। তোর বাচ্চা তোর পেটেই মরে গেছে। মায়ের কথা শুনে প্রতিভা একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল। রোগীর সেন্স আসার পরপরই এত বড় একটা শোক সে নিতে পারেনি, যার জন্য ব্রেনে চাপ পড়ায় আবার জ্ঞান হারিয়েছে প্রতিভা। মিসেস ফাতেমা বেগমের এই বোকামির জন্য ডক্টর বেশ ক্ষেপে গিয়েছিলেন। কেটে গেছে একটা সপ্তাহ। প্রতিভা কেমন চুপচাপ হয়ে গেছে। আগের মতো প্রাণবন্ত চঞ্চলতা তার মধ্যে নেই। আর্ট স্কুলেও যায় না, কারোর সাথে কথাও বলে না, নিজেকে ঘরবন্দি করে ফেলেছে একরকম। এত রিস্ক নিয়ে বেবি নিল, কিন্তু কনসেপ্ট করার পর এত বড় একটা ঘটনা। যে বাচ্চার জন্য এত কাহিনী হলো, সেই বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে পারল না সে। কেমন মা ও? নিজেই নিজেকে দোষারোপ করতে করতে দিন কাটে প্রতিভার। বাচ্চা হারানোর শোকে সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। কথায় আছে না, অধিক শোকে পাথর। প্রতিভারও সেই অবস্থা, একদম পাথরের মতো হয়ে গেছে ও। ওর মা ফাতেমা বেগম ইয়ামিন জোর করে খাবার খাওয়ায়, তা না হলে খাবারও খায় না। রাত 9টা, ইয়ামিন অফিস থেকে বাসায় এসেছে। সেও কম শোকে নেই, কিন্তু সে তো অন্যের আন্ডারে জব করে, অফিসে তো যেতেই হবে। ইয়ামিন বেডরুমে গিয়ে দেখে প্রতিভা ছোট কাঁথা নিয়ে বসে আছে। বাচ্চার জন্য অনেকগুলো কাঁথা সেলাই করেছিল প্রতিভা, এটা তার মধ্যেই একটা। ইয়ামিন নিজের ব্যাগ টেবিলে রেখে শার্টের টাই খুলে রাখলো। প্রতিভা, 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 কি শুরু করেছোটা কি তুমি? এরকম করলে কি চলবে বলো? আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো আমাদের কপালে ভালো কিছুই লিখে রেখেছেন উনি। সন্তান হারিয়ে আমি কি কষ্ট পাচ্ছি না বলো? আমিও কষ্ট পাচ্ছি, কিন্তু পুরুষ মানুষ তো, তাই প্রকাশ করতে পারছি না। আমিও যদি তোমার মতো করি তাহলে কিভাবে চলবে বলো? শক্ত হতে হবে তোমাকে। কি হলো, শুনছো আমার কথা প্রতিভা? প্রতিভার মধ্যে কোনো রিয়েকশন নেই। সে নিজের মতো কথা আঁকড়ে বিড়বিড় করতে ব্যস্ত। প্রতিভাকে নিয়ে ইয়ামিন অনেকের সঙ্গে ডিসকাস করেছে, কি করলে প্রতিভাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে। প্রায় সবাই দুটো জিনিস সাজেস্ট করেছে। আবার বেবি নেওয়া উচিত, আল্লাহ কপালে ভালো কিছু লিখে রেখেছেন, হয়তো কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসা উচিত, এতে যদি মন মাইন্ড ফ্রেশ হয়। দ্বিতীয় অপশনটাই ইয়ামিনের কাছে বেশি যুক্তিযুক্ত মনে হলো। ভালো কোনো জায়গা থেকে প্রতিভাকে ঘুরিয়ে নিয়ে আসাই ভালো হবে। তারপর 2-3 মাস যাক, তখন না হয় দ্বিতীয় বেবির কথা ভাবা যাবে।
এখন প্রতিভার নর্মাল লাইফে ব্যাক করাটা বেশি ইম্পর্টেন্ট। 2 দিন পরে অফিস থেকে ছুটি নিয়ে ইয়ামিন প্রতিভাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। সিলেটের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য যে কারণ মন ভালো করার জন্য যথেষ্ট, আর সে যদি প্রকৃতিপ্রেমী হয় তাহলে তো কথাই নেই। প্রতিভা একজন প্রকৃতিপ্রেমী মেয়ে, আর জলরাশি তোর সবচেয়ে প্রিয়। সিলেটে জাফলং সহ আরো অনেক জায়গা রয়েছে দেখার মতো। সব দিক বিবেচনা করে ইয়ামিন প্রতিভাকে নিয়ে এখানে এসেছে। প্রতিভার মা মিসেস ফাতেমা বেগম রিয়াজদের বাড়িতে আছে। 1 বছর পর আবারও কনসেপ্ট করেছে প্রতিভা। 9 মাস চলছে ওর প্রেগন্যান্সির। এবারে টেস্ট রিপোর্টে জানা গেছে গর্ভের বাচ্চা একদম সুস্থ রয়েছে, তার মধ্যে থ্যালাসেমিয়ার কোনো লক্ষণ নেই। প্রতিভাও অনেক খুশি। একটা সুস্থ বাচ্চার জন্য আল্লাহর কাছে কত শত প্রার্থনা যে করেছে সে, তার হিসেব নেই। প্রতি রাত্রে রাত জেগে তাহাজ্জুদের নামাজও পড়েছে স্বামী স্ত্রী দুজন একসঙ্গে। আল্লাহ তাদের আশাহত করেননি, তাই তো সুস্থ বাচ্চা দান করেছেন তিনি। সেইবার সিলেট থেকে ফেরার পরেও মাসখানেকের মতো সময় লেগেছে প্রতিভার শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। এর পরপরই বাচ্চা নিয়েছে ওরা। মূলত প্রতিভাকে পুরোপুরি নর্মাল করার জন্য প্রথম থেকে ইয়ামিন প্রতিভাকে ডক্টরের তত্ত্বাবধানে রেখেছে, যাতে এবার কোনো প্রবলেম না হয়। 4 থেকে 5 জন ব্লাড ডোনারের সঙ্গে কন্ট্রাক্ট রেখেছে ইয়ামিন, যাতে যখন ব্লাড প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে ব্লাড পাওয়া যায়। আগেরবারের মতো ভুল কিছুতেই করা যাবে না। বাড়িতে একজন নার্সও রেখেছি ইয়ামিন, যে সব সময় প্রতিভার টেক কেয়ার করবে। এমন একজন ছেলেকে মেয়ের জামাই হিসেবে পেয়ে মিসেস ফাতেমা বেগম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। এমন ছেলে লাখে একটা মিলে। কেটে গেল আরো কয়েকটা দিন। প্রতিভার প্রেগন্যান্সির 9.5 মাস চলছে। কেটে গেল আরো কয়েকটা দিন। প্রতিভার প্রেগন্যান্সির 9.5 মাস চলছে। দুপুরের দিকে লেভার পেন উঠেছে ওর। ইয়ামিন দ্রুত অফিস থেকে এসে প্রতিভাকে নিয়ে রাজশাহীর একটা প্রাইভেট মেডিকেলে নিয়ে এসেছে। আল্লাহর ইচ্ছায় ইয়ামিন মোটামুটি ভালো স্যালারি পায়। নিজের ওয়াইফ আর সন্তানকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না সে। যত টাকা লাগে লাগুক, প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করাই উত্তম। হসপিটালে ওটিতে নেওয়া হয়েছে প্রতিভাকে। 3 জন ব্লাড ডোনারকে কল করে ডেকে এনেছি ইয়ামিন। 4 ব্যাগ রক্তের প্রয়োজন। 3 ব্যাগ রক্ত ডোনাররা দেবে, আর বাকি 1 ব্যাগ রক্ত ইয়ামিন নিজেই দেবে। ইয়ামিন, রিয়াজ, রাজিয়া, রিমঝিম ওটির বাইরে করিডোরে অপেক্ষা করছে। মিসেস ফাতেমা বেগম বাসায় নামাজ পড়ে নিজের মেয়ের জন্য প্রার্থনা করছেন। মনে মনে যত দোয়া কালেমা আছে ইতিমধ্যে সব পড়ে ফেলেছে ইয়ামিন। ভয় চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর, না জানি কি হয়। ঘাবড়াস না বন্ধু, ইনশাআল্লাহ খারাপ কিছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখ, তিনি পরম করুণাময়, দয়ালু। প্রায় 40 মিনিট পর একজন নার্স ওটি থেকে বের হলেন। সিস্টার, সব ঠিক আছে তো? আমার ওয়াইফ ইমিডিয়েটলি ব্লাড প্রয়োজন। আমাদের ব্লাড ব্যাংকে ও ব্লাড নেই। আপনাদের মধ্যে চলুন, আমি দিচ্ছি রক্ত। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ওকে স্যার, আপনি আসুন আমাদের সাথে। ইয়ামিন নার্সের সাথে ওটিতে ঢুকলো। প্রায় 30 মিনিট পর একজন নার্স তোয়ালে জড়ানো একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে নিয়ে ওটি থেকে বের হলো। মেয়ে হয়েছে। রাজিয়া নার্সের থেকে বাবুকে কোলে নিল। এরপর প্রায় 20 মিনিট পর ইয়ামিন ওটি থেকে বের হলো। ব্লাড দেওয়া শেষ। 10 মিনিট ব্রেক নিয়ে আরেকজন ব্লাড দেবে আবার। ঘন্টাখানেক পর প্রতিভাকে কেবিনে দেওয়া হবে। কংগ্রাচুলেশনস ব্রাদার, মেয়ের বাবা হয়েছিস। রিয়াজ এগিয়ে এসে ইয়ামিনকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে বলল, ভাই, তোমার মেয়ের ফেস কিন্তু প্রতিভার মতোই হয়েছে, তবে নাকটা তোমার মতো। রিমঝিম তো বাবুকে পেয়ে ভীষণ খুশি। দুজনেই বাবুকে কোলে নেওয়ার জন্য জিদ করছে। ওরাও ছোট মানুষ, যদি হাত থেকে পড়ে যায়, তাই ওদের কাছে বাবুকে দিচ্ছে না রাজিয়া। ইয়ামিন এগিয়ে এসে মিসেস রাজিয়ার থেকে নিজের কন্যা সন্তানকে কোলে তুলে নিল। ছোট্ট একটা বাচ্চা পিট পিট করে ইয়ামিনের দিকে তাকাচ্ছে। প্রথম বাবা হওয়ার সুখ যে পরম সুখ। ইয়ামিনের এখন নিজেকে পরিপূর্ণ মানুষ বলে মনে হচ্ছে। প্রতিভা নিজের জীবন বাজি রেখে এই মেয়েকে জন্ম দিয়েছে, শুধু ইয়ামিনকে পরিপূর্ণ করার জন্য। প্রতিভা আজ সার্থক। ইয়ামিন বাচ্চাটার কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিল। প্রতিভাকে কেবিনে দেওয়া হয়েছে। মিসেস ফাতেমা বেগমও চলে এসেছেন হসপিটালে। রিয়াজ নিজেই গিয়ে ওনাকে নিয়ে এসেছেন। একে একে সবাই প্রতিভার সঙ্গে দেখা করলেও ইয়ামিন এখনো দেখা করেনি। সে বাবুকে নিয়ে ডক্টরের কাছে গেছে টেস্ট করাতে। যদিও এর আগে ডক্টর কনফার্ম করেছে বাচ্চা থ্যালাসেমিয়ায় আক্রান্ত নয়, একদম সুস্থ, তবুও সেটা ছিল গর্ভাবস্থায়। ইয়ামিন কোনো প্রকার রিস্ক নিতে চায় না, তাই এখনই টেস্ট করাচ্ছে। আলহামদুলিল্লাহ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। দ্যাটস মিন বাবু একদম সুস্থ। ইয়ামিন, প্রতিভা তোর অপেক্ষা করছে, যাবি না? চলো। এবার ইয়ামিন বাবুকে নিয়ে কেবিনে ঢুকলো। একজন একজন করে রোগীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে ডক্টর।
ইয়ামিন বাবুকে নিয়ে চেয়ার টেনে বসলো প্রতিভার পাশে। আমার বাচ্চা? এই তো আমাদের মেয়ে, একদম সুস্থ। আমি তোমাকে কথা দিয়েছিলাম না ওর জন্মের পর আবার টেস্ট করিয়েছি, রেজাল্ট নেগেটিভ এসেছে। আমাদের বাচ্চা পুরোপুরি সুস্থ প্রতিভা, আল্লাহ আমাদের ফেরাননি। কথাগুলো শুনে প্রতিভা যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আমি তোমাকে বলেছিলাম না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি হয়তো আমাদের কপালে ভালো কিছুই লিখে রেখেছেন। কি মিলল তো আমার কথা? বাবুকে একটু আমার কাছে দিন না। ইয়ামিন প্রতিভার বাহুর ওরে আস্তে করে বাবুকে শুয়ে দিল। প্রতিভা বাচ্চাটিকে আগলে নিল। একটু উঁচু হওয়ার চেষ্টা করতেই পেটে ব্যথা অনুভূত হয়, আবার শুয়ে পড়ল সে। প্রতিভার ইচ্ছে বুঝতে পেরে ইয়ামিন নিজেই বাচ্চাকে প্রতিভার মুখের দিকে এগিয়ে নিয়ে গেল। প্রতিভা নিজের মেয়ের কপালে, গালে, হাতে চুমু দিল। শান্তি, এখন আমার মৃত্যু হলেও কোনো আফসোস থাকবে না। আমি আপনাকে পূর্ণ করতে পেরেছি। আমি না থাকলে আমাদের মেয়েকে আঁকড়ে বাঁচবেন, ওর মাঝে আমাকে খুঁজে পাবেন। কি যা তা বলছো তুমি প্রতিভা? ফার্দার তোমার মুখে এসব মৃত্যুর কথা যেন না শুনি। এত সুখকর মুহূর্তে এসব বাজে কথা না বললেই নয়। রাগলে আপনাকে অনেক কিউট দেখায় মিস্টার ইয়ামিন চৌধুরী। মানুষ তো মরণশীল, বলুন। আজ নয়তো কাল তো মৃত্যু হবেই। এটাই পৃথিবীর নিয়ম, এটাই আল্লাহর ইচ্ছে। আর আমার মৃত্যু তো সন্নিকটে। সর্বোচ্চ 7 থেকে 7.5 বছর বাঁচতে পারি, এর বেশি না। এরপরে কথাই বলেছিলাম আমি। কি হবে না হবে পরে দেখা যাবে, বাট তুমি নেক্সট টাইমে এ ধরনের কথা মুখেও আনবে না, বুঝেছো? আমার কষ্ট হয়, বুঝেও কি বুঝো না তুমি? সরি, আর বলবো না। মুহূর্তটা উপভোগ করি, বলুন। আমাদের ভালোবাসার সন্ধিক্ষণ যে উপস্থিত, আমাদের মেয়ে আজ আমাদের দুজনকে পরিপূর্ণ করেছে, বলুন। ও যে আমাদের অংশ, আমাদের ভালোবাসার প্রতীক। তুমি আমার জীবনে এসে আমাকে পূর্ণ করেছো, আর আজ আমাকে বাবা হওয়ার সুখ দিয়ে আমাকে পরিপূর্ণ করেছো প্রতিভা। আজ আমি পরিপূর্ণ ভালোবাসি প্রতিভা, অনেক বেশি ভালোবাসি তোমাকে, ভালোবাসি আমার বাবুর আম্মুকে। আমিও ভালোবাসি আমার বাবুর আব্বুকে। আল্লাহ আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। জীবনে আর কিছু চাওয়ার নেই, শুধু একটাই চাওয়া আছে। আর কি? সুস্থ হয়ে নাও, সামনের বছর সবাই মিলে হজ করে আসবো। ইয়ামিনের কথা শুনে প্রতিভার চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ল। দুঃখের নয়, এই অশ্রু আনন্দের। সে মুচকি হেসে বলল, ইনশাল্লাহ। সমাপ্ত। অবশেষে শেষ করলাম গল্পটা। বাস্তবের সঙ্গে মিলিয়ে লেখার চেষ্টা করেছি। থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে যতটুকু সম্ভব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি।